হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে। ফেসবুক লাইভ, ফেসবুক লাইভে আমার কথা শুনতে পাচ্ছ? ওকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমরা আমাদের দুপুরবেলার লেকচারে করোনা পর্বটাকে আমরা জানার চেষ্টা করছি। কারণ করোনা পর্বের আমরা তিনটে উপপর্ব দেখছি: ইউরোকোডাটা, সেফালোকোডাটা এবং ভার্টিব্রাটা। তো তার মধ্যে আমরা ইউরোকোডাটাকে আলোচনা করছি, আমরা সেফালোকোডা নিয়ে আলোচনা করছি এবং ভার্টিব্রাটার মধ্যে আমরা প্রবেশ করছি। সো এখন ভার্টিব্রাটার অল্প একটু জায়গা বাকি ছিল। আর যেহেতু আমি আগামীকালকে সকালে খুলনা চলে যাচ্ছি, সো খুলনা যে আমি তো ক্লাসগুলো তোমাদের হোয়াইট বোর্ডে নিব। সো আমি ভাবলাম যে এই পুরো চ্যাপ্টারটাকে আমরা হোয়াইট বোর্ডে মানে স্মার্ট বোর্ডে শেষ করি, তারপরে আমরা হাইড্রা থেকে আমরা ইনশাল্লাহ হোয়াইট বোর্ডে যাবো। সো হোয়াইট বোর্ডের ক্লাসের কথা শুনে তোমরা ভয় পাও না, কারণ হোয়াইট বোর্ডের ক্লাসগুলো অনেক সুন্দর হবে। কারণ আমি যখন প্রথম দিকে ক্লাস নিতাম তখন আমি হোয়াইট বোর্ডে ক্লাস নিতাম, ঠিক আছে? আমি যখন আমার প্রথম ক্লাস নেওয়া যখন শুরু করছি তখন সেগুলো হোয়াইট বোর্ডের ক্লাস ছিল, এখন সেটা স্মার্ট বোর্ডে শিফট হয়েছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তো একটা ক্লাসে চলে গেছি। আপনি মেবি ওই যে একটা ফেসবুকে একটা পোস্ট করেছিলেন ইয়ের ব্যাপারে, সেটার ব্যাপারে।
আচ্ছা, যেটা বলতেছিলাম যে জাস্ট 1 ঘন্টার একটা ক্লাস আছে আজকে দুপুরবেলা, ওই দুপুরবেলা 1 ঘন্টা ক্লাস আজকে করে ফেলবা, আজকেই করে ফেলবা। এটা 5.2, এখন যেটা চলতেছে 5.2, 5.1টা আজকেই করে ফেলবা, ঠিক আছে? মানে দুপুরবেলা যে ক্লাসটা নিয়েছি, ওকে? তো দেখো কি বললাম, ইউরোকোডাটার মধ্যে আমরা পাইছি অ্যাসিডিয়াসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া, এই 3টা পাইছি, এই 3টা ক্লাস পাইছি। এর মধ্যে আমরা অ্যাসিডিয়াসিয়া যেটা বলছি, আমরা আজকে দুপুরের ক্লাসে বলছি, অ্যাসিডিয়াসিয়ার মধ্যে আমরা বলছি যে এটা হচ্ছে এমনই এক প্রকার প্রাণী যেটা দেখতে অনেকটা পরিফেরার মতোই, অনেকটা পরিফেরার মতোই দেখতে, ঠিক আছে? অ্যান্ড পরিফেরার মতোই দেখতে, এবং তার দুই দিকে দুটো সাইফনের মতো আছে, দেশে পানি বের করতে পারে। থ্যালাসিয়ার ক্ষেত্রে আমরা সেম দেখছি, দুই দিকে দুটো থাকবে এবং সে চলাচলা করতে পারে। লার্ভাসিয়াটা প্রাথমিক একটা প্রাণী যার মধ্যে নটোকটটা থাকতেছে, লেজের দিকে নটোকটটা থাকতেছে এবং দেখতে ব্যাঙাচি আকৃতির, এগুলো আমরা পড়ে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে সেফালোকর্ডাটার ক্ষেত্রে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে যে এদেরকে কি আকৃতির প্রাণী বলছে দেখি, দুপুরবেলা ক্লাস যারা করছো দেখি মনে আছে কিনা, কেমন মনে আছে নাকি ভুলে খাই ফেলছো? এগুলো কি আকৃতির প্রাণী? সেফালোকর্ডাটা কি আকৃতির প্রাণী বলো, কেমন? কি ফেসবুকে কি আবার সাউন্ডের সমস্যা হয়েছে? এ এক বিড়ম্বনা হয়ে গেল, সাউন্ড প্রবলেমটা খুবই ঝামেলা হয়ে গেল। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে সেফালোকোডাটা এটা হচ্ছে বল্লম আকৃতির প্রাণী, বল্লম আকৃতির, ভল্লাকৃতির বা বল্লম আকৃতির প্রাণী বলে। বল্লম, বল্লম মানে যে মাথার মধ্যে বাড়ি মানে না, হাতুর আকৃতির। আর এখানে একটা পেশি পাওয়া গেছিল, গেটার দেন আকৃতির পেশি, পেশিটার নাম কি বলতে পারবা বলো? এখানে একটা পেশি পাওয়া গেছিল গেটার দেন আকৃতির, এই গেটার দেন আকৃতির পেশিটার নাম কি বলতে পারবা? গেটার দেন আকৃতির পেশির নাম ছিল হচ্ছে মায়োটম পেশি। কি পেশি? মায়োটম পেশি। গেল। তারপর আমরা ভার্টিব্রাটাতে গেছি, ভার্টিব্রাটাতে আবার দুটা উপশ্রেণী পাচ্ছি, সরি দুটা অধিশ্রেণী পাচ্ছি। কি কি? সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। তো সাইক্লোস্টোমাটা যখন আমরা গেছি তখন আমরা পাইছি মিক্সিনি আর পেট্রোমাইজনটিডি। এদেরকে কি মাছ বলা হয় বলো তো? মিক্সিনি আর পেট্রোমাইজনটিডিকে কি ধরনের মাছ বলা হয় বলো? মিক্সিনি আর পেট্রোমাইজনটিডিকে কি মাছ বলা হয়? মিক্সিনি আর পেট্রোমাইজনটিডিকে বলা হয় বাইন মাছ। কি মাছ? বাইন মাছ। একটা হচ্ছে হ্যাকফিশ, একটা হচ্ছে ল্যাংফিশ। হ্যাকফিশ আর ল্যাংফিশ, ঠিক আছে? এর মধ্যে মিক্সিনের আরেকটা নাম হচ্ছে স্লাইম ইল। স্লাইম ইল। এখন তোমরা বলো এই দুইটার মধ্যে কোন কোন ক্লাসের মুখের দিকে চাকতির মতো এবং কেরাটিনময় দাঁত আছে বলো? কোন কোন ক্লাসের মুখের মধ্যে চাকতির মতো এবং কেরাটিনময় দাঁত আছে বলো? কোনটার মধ্যে মুখের মধ্যে চাকতির মতো এবং কেরাটিনময় দাঁত আছে? পেট্রোমাইজনটিটায়। পেট্রোমাইজনটিটা মুখের মধ্যে চাকতির মতো এবং কেরাটিনের দাঁত আছে। আচ্ছা, তারপরে বলো এই দুটা মাছের মধ্যে কোন মাছটার 7 জোড়া ফুলকা রন্ধ্র আছে বা 7 জোড়া ফুলকা আছে? এই দুটার মধ্যে মিক্সিনের পেট্রোমাইজনটিটা কার 7 জোড়া ফুলকা রন্ধ্র বা 7 জোড়া ফুলকা আছে বলো? কে বলতে পারবা? কে বলতে পারবা বলো? 7 জোড়া ফুলকা, পেট্রোমাইজনটিটা। আচ্ছা, এখন বলো এই যে এই দুটার মধ্যে কোনটার, মিক্সিনি আর পেট্রোমাইজনটিটার মধ্যে যে কোনো একটা লার্ভা দশা নাই? এই দুটার মধ্যে একটা লার্ভা দশা নাই। কার লার্ভা দশা নাই? একটা লার্ভা দশা আছে, তার নাম হচ্ছে অ্যামিসাইট লার্ভা। একটা লার্ভা দশা আছে, তার নাম হচ্ছে অ্যামোসিট লার্ভা। এই দুটোর মধ্যে একজনের লার্ভা আছে, তার হচ্ছে অ্যামোসিট লার্ভা। আমার প্রশ্ন হচ্ছে কার লার্ভা নাই? কার লার্ভা নাই, এটা হচ্ছে আমার প্রশ্ন। ভেরি গুড। মিক্সিনের ক্ষেত্রে কোনো লার্ভা আমরা পাই না, মিক্সিনের ক্ষেত্রে আমরা কোনো লার্ভা পাই না। আচ্ছা, এই দুটোর মধ্যে মিক্সিনের পেট্রোমাইজনটিটা, এই দুটোর মধ্যে যে কোনো একটার মুখের মধ্যে 4 জোড়া কোষিকা আছে, 4 জোড়া কোষিকা, টেন্টাকলস আছে। মিক্সিনের পেট্রোমাইজনটিটার মধ্যে যে কোনো একজনের 4 জোড়া কোষিকা আছে। বলতে হবে কার 4 জোড়া কোষিকা আছে বলো? কার 4 জোড়া কোষিকা আছে? কার 4 জোড়া কোষিকা আছে? মিক্সিনের 4 জোড়া কোষিকা আছে, মুখের দিকে 4 জোড়া কোষিকা আছে। আচ্ছা, এবার তোমরা বলবা এই যে দুইটা, এখান থেকে কি প্রশ্ন করতে পারি? আচ্ছা, মিক্সিনের পেট্রোমাইজনটা এদের দেহে কি আইস থাকবে নাকি থাকবে না বলো? এদের দেহে কি আইস থাকবে নাকি থাকবে না? কুইকলি বলো, এদের দেহে কি আইস থাকবে নাকি থাকবে না? আইস কি থাকবে নাকি থাকবে না? ভেরি গুড। মিক্সিনি পেট্রোমাইজনটি দুটোর মধ্যে কারোরই দেহের মধ্যে কি থাকবে না? আইস থাকবে না। ফাইন, ভেরি গুড। তাহলে মোটামুটি সবই তোমাদের মনে আছে। যেহেতু আইসের কথা বললাম, এখন একটু আইস নিয়ে একটু আলোচনাটা আগে আমাকে করতে হবে, ঠিক আছে? এখন আমাকে একটু আইস নিয়ে আলোচনা করতে হবে, তাহলে আমি এখানে আইস নিয়ে একটু আলোচনা করবো। আইস, আইস, মাছের আইস। মাছের কি থাকে? আইস থাকে।
ওকে, আমরা আগের যেটা পড়ছি এটার মধ্যে কোনো আইস টাইস ছিল না, এখন যেটা পড়তেছি এটার মধ্যে আমরা আইস পাবো। আইস নিয়ে একটু কথাবার্তা আছে, সেটা কি? প্রথমত আইসের মধ্যে লিখে রাখো, আইস হচ্ছে মাছের প্রতিরক্ষা অঙ্গ। এই কথাটা লিখে রাখো, মাছের প্রতিরক্ষা অঙ্গ। মাছের প্রতিরক্ষা অঙ্গ, মাছের প্রতিরক্ষা অঙ্গ। প্রতিরক্ষা অঙ্গ মানে কি? মাছকে মানে মাছকে একটা কি দেয়, ঠিক আছে, মাছকে কি দেয়? মাছকে একটা সাপোর্ট দেয়, মাছকে বাইরে থেকে একটা প্রোটেকশন দেয়। এই জন্য এটাকে কি বলা হয়? প্রতিরক্ষাকারী অঙ্গ বলা হয়। কাকে? আইসকে। আইস ইজ এ প্রতিরক্ষাকারী অঙ্গ। ওকে, ফেসবুকে কমেন্ট পড়তেছেন না কেন? কি কমেন্ট করতেছো তুমি যে আমি পড়বো? প্রশ্ন করলে আমি ঠিক উত্তর দিই, বাট উল্টাপাল্টা কমেন্ট করলে আমি উত্তর দিচ্ছি না আপাতত। তাহলে মাছের প্রতিরক্ষা দেয়। এখন এই আইস কি কি রকমের আইস আমরা সাধারণত লক্ষ্য করি, এটা আমাদের একটু জানতে হবে। আমরা কত রকমের আইস খেয়াল করি, ঠিক আছে? আমাদের কাছে টোটাল 4 রকমের আইস। তাহলে কয় রকমের আইস? আমরা 4 রকমের আইস সাধারণত আমরা পাই, 4 রকমের আইস পাই, ঠিক আছে? আচ্ছা, এই আইসগুলা কোনটার বৈশিষ্ট্য? এই আইসগুলা ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা শ্রেণীর বৈশিষ্ট্য। তাহলে লিখে রাখো, ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টো ন্যাথোস্টোম্যাটা বা মাটা, ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীর, ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীর মাছে, ম্যাথোস্টোমাটা অধিশ্রেণীর মাছে, নট সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার মধ্যে মিক্সিনের পেট্রোমাইজনটিটা আছে। ন্যাথোস্টোমাটার আন্ডারে যে অধিশ্রেণী আছে, ঠিক আছে, ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীর মাছে 4 প্রকারের আইস দেখা যায়। 4 প্রকারের আইস দেখা যায়। কয় প্রকারের আইস দেখা যায়? 4 প্রকারের আইস দেখা যায়। আচ্ছা, আইসগুলোর নাম কি? আইসগুলোর নাম কি? প্রথমে যে আইসের নাম লিখবো সেটা হচ্ছে প্ল্যাকয়েড আইস। প্ল্যাকয়েড আইস। প্রথম যে আইসের নাম বললাম সেটা কি আইস? প্ল্যাকয়েড আইস। পরে যে আইসের নাম লিখবো সেটা হচ্ছে সাইক্লয়েড আইস। সেটা আমাদের ডিটেলস পড়তে হবে। এই সাইক্লয়েড আইস নিয়ে আমাদের ডিটেলস পড়তে হবে। প্ল্যাকয়েড, সাইক্লয়েড। এই সাইক্লয়েড আইস নিয়ে আমাদের ডিটেলস পড়তে হবে রুই মাছের মধ্যে। সাইক্লয়েড আইস। 3 নম্বর যে আইসটার নাম পড়বো তার নাম হচ্ছে টিনোয়েড আইস। টিনোয়েড আইস। টিনোয়েড আইস। সাইক্লয়েড আর টিনোয়েডটা কোয়াইট সিমিলার, কাছাকাছি মিল বিশিষ্ট, সাইক্লয়েড আর টিনোয়েড। আর 4 নাম্বার যে আইসের কথা বলবো তার নাম হচ্ছে গ্যানোয়েড আইস। 4 নাম্বার যে আইসের কথা বলবো তার নাম হচ্ছে গ্যানোয়েড প্রকৃতির আইস। তাহলে প্ল্যাকয়েড, সাইক্লয়েড, টিনোয়েড, গ্যানোয়েড। প্ল্যাকয়েড, সাইক্লয়েড, টিনোয়েড, গ্যানোয়েড, এই 4 প্রকারের আইস আমরা পাচ্ছি। প্রত্যেকে এই 4 প্রকার আইসের নামটা একটু কমেন্টে লেখো কুইকলি। সবাই যারা যারা আসো, সবাই 4 প্রকারের আইস আমরা পাই, এটা একটু কুইকলি লেখো। এই আইসগুলো না বুঝলে বিপদে পড়বা। আইসগুলো অবশ্যই আমাদের বুঝতে হবে। প্ল্যাকয়েড, সাইক্লয়েড, টিনোয়েড আর গ্যানোয়েড। প্ল্যাকয়েড, সাইক্লয়েড, টিনোয়েড আর গ্যানোয়েড। এখন তোমাদের প্রত্যেকটা নিয়ে আমি তোমাদের একটু দেখাবো কোন আইসটা আসলে কেমন। ঠিক আছে, একটু বড় করে নেই। বাংলা নিতে হইল না। প্ল্যাকয়েড স্কেল। আচ্ছা, প্ল্যাকয়েড স্কেল, আইসকে ইংলিশে বলে স্কেল। আইসকে ইংলিশে কি বলা হয়? আইসকে ইংলিশে বলে স্কেল। ঠিক আছে, ওয়েব অ্যাপের স্টুডেন্টগুলো না খুব অলস, ওয়েব অ্যাপে ক্লাসও করে খুব কম, আর ওয়েব অ্যাপের স্টুডেন্টগুলোও খুব অলস। ঠিক আছে, আচ্ছা তো দেখো এখন যে মাস্টার আইসটা দেখতেছি এটা হচ্ছে প্ল্যাকয়েড টাইপের আইস। এবং এই আচ্ছা সবগুলো একটু একসাথে তোমাদের দেখাই দিই, একসাথে সবগুলো চিত্র তোমাদের দেখাই দিলে তোমার জন্য ভালো হবে। দেখো 4 রকমের আইস একসাথে এখানে আছে, 4 রকমের আইসের চিত্র একসাথে এখানে আছে। প্ল্যাকয়েড টাইপের আইসগুলো আমরা হাঙর টাইপের মাছে দেখি, হাঙর টাইপের মাছে এই আইসগুলো দেখি, এবং এটা তরুণাস্থিময় মাছে পাওয়া যায়। দেখো অস্থি আর তরুণাস্থি, অস্থি আর তরুণাস্থি। অস্থি মানে কি শক্ত হাড়, আর তরুণাস্থি মানে কি? তরুণাস্থি মানে নরম হাড়। অস্থি মানে শক্ত হাড় আর তরুণাস্থি মানে হচ্ছে নরম হাড়। ঠিক আছে, তো অস্থির ক্ষেত্রে আমরা অস্থি বলতে শক্ত হাড়কে বোঝাই। আর তরুণাস্থিময় মাছ কোনগুলা? হাঙর, তিমি, স্ট্রিং রে, এই টাইপের মাছগুলা হচ্ছে তরুণাস্থি দিয়ে তৈরি। তাদের দেহটা কি দিয়ে তৈরি? তরুণাস্থি দিয়ে তৈরি। ঠিক আছে, তাদের দেহটা কি দিয়ে তৈরি? তরুণাস্থি দিয়ে তৈরি। এই দেখো 4টা আইস একসাথে এখানে আছে।
এই দেখো, এটাকে আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম। ওপস, হলো না, এটাকে আমি স্ক্রিনশট নিয়ে রাখি। আচ্ছা, তো আমরা দেখতে যাচ্ছিলাম হচ্ছে প্ল্যাকওয়েড আইস। আমরা প্ল্যাকওয়েড আইসে দেখতে যাচ্ছিলাম, ঠিক আছে? কোন আইসে দেখতে যাচ্ছিলাম? প্ল্যাকওয়েড। তো এই আইসটা তিমি মাছের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি। তিমি মাছের ক্ষেত্রে আমরা সাধারণত এই প্ল্যাকওয়েড টাইপের আইস দেখি। তো দেখো, প্ল্যাকওয়েড টাইপের আইসের ব্যাপারটা কি? প্ল্যাকওয়েড টাইপের আইসের মাথায় এরকম কাটা 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 থাকে। প্ল্যাকওয়েড টাইপের আইসগুলো এরকম কাটা কাটা যুক্ত হয়, ঠিক আছে? কি টাইপের হয়? কাটা কাটা টাইপের হয়। এই জন্য আইসগুলোকে প্ল্যাকওয়েড টাইপের আইস বলছে। আর তোমার এটা তো বুঝতেছোই, কাটা তো থাকাটা স্বাভাবিক না, যেহেতু হাঙর মাছ। হাঙরের ক্ষেত্রে এরকম কাটা 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 এরকম কাটা কাটা এরকম কাটা যুক্ত, দেখো এরকম কাটা 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 এরকম টাইপের আইস যেগুলো, এগুলো হচ্ছে প্ল্যাকওয়েড আইস। কি আইস? প্ল্যাকওয়েড আইস। এই ছবিটা দেখলে বুঝতে পারবা একটা আইস দেখতে কেমন, এরকম টাইপের, এরকম টাইপের স্ট্রাকচারটা একটা আইসের, ঠিক আছে? কি টাইপের আইস? প্ল্যাকওয়েড আইস গেল, প্ল্যাকওয়েড আইস গুলো। এবার আমরা সাইক্লোয়েড আইস দেখব। সাইক্লয়েড স্কেল, যেটা কিনা আমরা রুই মাছ, টয় মাছ, নর্মাল যে মাছের ক্ষেত্রে যেই মানে আইস দেখি, এটাকে আমরা সাইক্লয়েড আইস বলি। নর্মাল মাছের ক্ষেত্রে যে আইস দেখি, এটাকে আমরা সাইক্লয়েড আইস বলি। দেখো, এই যে নর্মাল আইস, এই যে এই নর্মাল আইসটা, এটাকে আমরা সাইক্লয়েড আইস বলি। এটা আমরা কি প্রকৃতির আইস বলি? সাইক্লয়েড টাইপের আইস বলি, সাইক্লয়েড টাইপের আইস, ঠিক আছে? এই যে নর্মাল আইস, যেটা নর্মাল মাছের আইস, যেটা এই দেখো, এই যে এই টাইপের নর্মাল টাইপের আইস, মানে এটা রুই মাছ, এটা তেলাপিয়া টাইপের একটা মাছ দিচ্ছে, সাইক্লয়েড আইস বলি। এই আইসগুলো একটু ট্রান্সপারেন্ট টাইপের, এই আইসগুলো কিন্তু কি টাইপের? ট্রান্সপারেন্ট টাইপের আইস, ঠিক আছে? সাইক্লয়েড টাইপের আইস এগুলো, এগুলো সাইক্লয়েড আইস, ঠিক আছে? এই দেখো, সাইক্লয়েড আইসটা ডিটেলসটা হচ্ছে এরকম, সাইক্লয়েড আইসের ডিটেলসটা হচ্ছে এরকম। কেন্দ্র থাকে একটা, কেন্দ্রের চারিদিকে এই যে এরকম এরকম। আর তোমাদের আরেকটা মজার জিনিস দেখাই, সাইক্লয়েড আইসের আমি একটা ছবি তুলে রাখি, তাহলে তোমাদের এটা দেখাইতে আরো ইজি হবে। তোমার একটা ছবি তুলে রাখি সাইক্লয়েড আইসের। সাইক্লয়েড আইসের মজার কিছু ব্যাপার আছে। সাইক্লয়েড আইসের মজার কিছু ব্যাপার আছে, তোমাদের পরে দেখাচ্ছি। এবার আমরা তোমাদের দেখাবো হচ্ছে টিনয়েড আইস। টিনয়েড স্কেল, টিনয়েডটা আসতেছে না কেন? আচ্ছা, টিনয়েডটা আসতেছে না। আর টিনয়েডের জ্ঞানটা আমি এখান থেকে দেখানোর দরকার নেই, চলো আমরা ইয়ে থেকেই দেখাই দিই তোমাদেরকে, ওই চিত্র থেকে দেখাই দিই। টিনয়েডের জ্ঞানটা অত বেশি গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? আচ্ছা, এই চিত্র থেকে আমি দেখাতে পারবো কোনটা কোন টাইপের আইস। দেখো, চিত্রটা খেয়াল করো। আচ্ছা, তো টিনয়েড আইসটা হচ্ছে যে এরকম টাইপের, একটু চার কোনা টাইপের। এটাও আমরা নর্মাল মাছের ক্ষেত্রে পাই, নর্মাল মাছের ক্ষেত্রে এরকম আইস পাই। কিন্তু গ্যানোয়েড যে আইসটা, এটা একটু শক্ত টাইপের, শক্ত ঘন টাইপের আইস, এটা হচ্ছে গ্যানোয়েড আইস। গ্যানোয়েড আইসটা একটু শক্ত এবং ঘন প্রকৃতির হয়, ঠিক আছে? একটু শক্ত আর ঘন প্রকৃতির হয়। এবং গ্যানোয়েড আইসগুলো খুব অল্প কিছু মাছের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে? গ্যানোয়েড আইসগুলা খুব অল্প অল্প। আইস কি টিস্যু? হ্যাঁ, আইসের টিস্যু না, আইসটা হচ্ছে কোষ দিয়ে তৈরি। আইসের নিউক্লিয়াস থেকে, আইসের কোষ থাকে, কোষের চারিদিকে চুন, ক্যালসিয়াম কার্বনেট, তারপরে বিভিন্ন রকমের কোলাজেন তন্তু, বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ জমা হয়ে এটা তৈরি হয়। মানে কোষের সাথে অনেক বেশি পরিমাণে, কোষের সাথে অনেক বেশি পরিমাণে চুন, প্রোটিন, কোলাজেন, তন্তু ইত্যাদি ইত্যাদি জিনিস, ডেন্টিন নামের রাসায়নিক, যেটা আমার দাঁত তৈরি হয়, আমার দাঁত যেটা দিয়ে তৈরি হয়, আমাদের এখানে আইসের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো পাই, ঠিক আছে? ডাইরেক্ট টিস্যু বলতে পারবো না, বাট কোষ বলবো অবশ্যই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আইসের প্রকারভেদ, এই হচ্ছে আইসের প্রকারভেদ গেল। তাহলে আইস আমরা জানলাম। এবং দেখো, এই আইসটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সাইক্লয়েড প্রকৃতির আইস। এটা কি প্রকৃতির আইস? সাইক্লয়েড প্রকৃতির আইস, সাইক্লয়েড আইস। তো এই সাইক্লয়েড আইসটা আমরা কোথায় দেখি? এই সাইক্লয়েড আইসটা আমরা দেখি রুই মাছের ক্ষেত্রে। আমরা রুই মাছের ক্ষেত্রে বা নর্মাল যে মাছগুলো আছে, নর্মাল যে মাছ বা 96% মাছ যেখানে আছে, বা এটার আমি আজ যদি তোমাদের একটু ক্লিয়ারলি বলে দিই, অ্যাক্টিনোপটেরেজি, অ্যাক্টিনোপটেরেজির শ্রেণীর অন্তর্ভুক্ত। কি আমি লিখে দিই? অ্যাক্টিনোপটেরেজি, আমি লিখে দিই টেরিজি বানানটা আমি বারবার ভুলে যাই। অ্যাক্টিনোপ, TERY হওয়ার কথা, RYGII, আমি ভুলে যাই, তোমরা কি করবা? অ্যাক্টিনোপটেরিজি, ঠিক আছে? তো অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে একটা শ্রেণীর নাম,
অ্যাক্টিনোপটেরিজিস তার শ্রেণীর নাম এবং 96% মাস, পৃথিবীর 96% মাস এই অ্যাক্টিনোপটেরিজিস শ্রেণীর অন্তর্ভুক্ত, অ্যাক্টিনোপটেরিজিস শ্রেণীর অন্তর্ভুক্ত। এবং এই মাসের আইসগুলো এরকম এরকম সাইক্লোয়েড এবং টিনোয়েড প্রকৃতির হয়, বেশিরভাগ ক্ষেত্রে সাইক্লোয়েড প্রকৃতির। খেয়াল করে দেখো, এই যে আইসের একদম কেন্দ্রের দিকে, আইসের একদম কেন্দ্রের দিকে যে জায়গাটা, একটু খেয়াল করো, এই যে কেন্দ্রের দিকে জায়গাটা, এই জায়গাটাকে নিউক্লিয়াস বা ফোকাসও বলা যেতে পারে। এই জায়গাটাকে নিউক্লিয়াস বা ফোকাস বলা হয়, নিউক্লিয়াস বা ফোকাস বলা হয়। এরপরে দেখো, এরপরে আমরা এই আইসটাকে 3টা অঞ্চলে ভাগ করতে পারি। খেয়াল করো, আমি এখানে দেখাই যে 3টা অঞ্চলে ভাগ করতে পারি। 3টা অঞ্চল কিভাবে? এই হচ্ছে একটা অঞ্চল, যেটা কিনা আমরা এটাকে বলি হচ্ছে প্রথিত অংশ। এই একটা অঞ্চল, যেটাকে আমরা বলি, এই পাশেরটাকে আমরা বলি হচ্ছে বহির্মুখী অঞ্চল। আর এইভাবে সাইডটাকে বলি আমরা পার্শ্ব অঞ্চল। এই দুই সাইডটাকে বলি আমরা পার্শ্ব অঞ্চল। তাহলে আইসের এই দুই সাইডটা পার্শ্ব অঞ্চল, এই সাইডটা গ্রথিত অঞ্চল বা প্রথিত অঞ্চল, আর এই সাইডটা হচ্ছে উন্মুক্ত অঞ্চল। খেয়াল করো, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা মাছের দেহের ভিতর ঢুকানো থাকে, মাছের ডার্মাল পকেট বলে, মাছের ডার্মাল পকেট, ঠিক আছে? মাছের স্কিনের ভিতরে এই সাইডটা ঢুকানো থাকে, এই জন্য এটাকে প্রথিত অংশ বা গ্রথিত অংশ বলতেছে। এই দুই সাইডটা সাইড দিয়ে বাঁকানো অবস্থায় থাকে, আর এই অংশটা বাইরে থেকে উন্মুক্ত থাকে, যে কাটা 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 দেখতেছো না, এই সাইডটা বাইরে থেকে উন্মুক্ত থাকে, মানে বাইরে থেকে আমি এই সাইডটা দেখতে পারি, বাইরে থেকে আমি এই সাইডটা দেখতে পারি। তাহলে আর বাকি পুরোটাই কিন্তু গ্রথিত অংশ বা পতিত অংশ হিসেবে থাকে। আচ্ছা, আর জিনিস খেয়াল করো, আমি যদি মুছে দিই পুরোটা, যদি আর যদি পুরোটা মুছে দিই, তাহলে জিনিস খেয়াল করো, এইখানে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি। দেখো, এই যে একটা গোল লাইন, তারপর দেখো এই যে একটা গোল লাইন, তারপর দেখো এই যে একটা গোল লাইন, তারপরে এই যে একটা গোল লাইন, দেখছো? এই যে গোল গোল যে লাইনগুলা, এই লাইনগুলোকে সার্কুলি বলে। এই লাইনগুলোকে কি বলে? সার্কুলি। চিত্র আঁকতে হবে কি না? যে চিত্র আঁকতে হবে আমি নিজে হাতে তোমাদের সামনে এঁকে দিব। দেখো, যে চিত্রগুলো আমি নিয়ে আসতেছি বা যে চিত্রগুলো আমি আগে থেকে এঁকে রাখতেছি, তার মানে বুঝবে এগুলো তোমাদের আঁকাইতে হবে না। যে চিত্র তোমাদের আঁকাইতে হবে সেটা আমি নিজের হাতে আঁকাবো, ঠিক আছে? এই যে এই লাইনগুলোকে বলে সার্কুলি। এই লাইনগুলোকে কি বলা হয়? সার্কুলি। সার্কুলি মানে হচ্ছে বার্ষিক বৃদ্ধি রেখা। সার্কুলি মানে কি? বার্ষিক বৃদ্ধি রেখা, ঠিক আছে? এইটা দেখে তুমি বুঝতে পারবে মাছের বয়স কত। এই যে এই সার্কেলগুলো, এগুলো সার্কুলি, এগুলো হচ্ছে কি সার্কুলি। এই সার্কুলি যত বেশি হবে, এই সার্কুলি যত বেশি হবে, বুঝতে হবে মাছের বয়স তত বেশি। মাছের বয়স যত বেশি, সার্কুলির লাইনগুলো তত বেশি হবে, বুঝছো? সার্কুল যত বেশি হবে, মাছের বয়সের তত বেশি হবে। আর কেন্দ্র যে জায়গাটা, কেন্দ্রের জায়গাটাকে বলতেছি আমরা নিউক্লিয়াস বা ফোকাস। নিউক্লিয়াসও বলতে পারি বা ফোকাসও বলতে থাকি। এই দেখো, তার মানে এটা একটা কোষ, তার মানে এটা একটা কোষ। এই হচ্ছে আইসের পুরো ব্যাপার স্যাপার। তাহলে আইসের মধ্যে আমরা কি কি পাচ্ছি? আইসের মধ্যে 3টা অঞ্চল পাচ্ছি, প্রথিত অংশ, পার্শ্ব অঞ্চল, উন্মুক্ত অঞ্চল। উন্মুক্ত অঞ্চল আমরা বাইরে থেকে আমরা দেখতে পারবো, আর গঠিত অঞ্চলটা মাছের দেহের ভিতরে, স্কিনের ভিতরে ঢুকানো থাকবে। এই আইসটার কেন্দ্র থাকবে, যেটাকে ফোকাস বা নিউক্লিয়াস বলবো। আইসের মধ্যে সার্কুলি নামক রেখা থাকবে, যেটাকে আমরা তার বার্ষিক বৃদ্ধি বুঝতে পারবো, তার বয়স কত বুঝতে পারবো। এই আইসটা কোলাজেন তন্তু, প্রোটিন এবং বিশেষ করে ক্যালসিয়াম কার্বনেট এবং ডেন্টিন দিয়ে তৈরি। লিখে রাখো, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এবং ডেন্টিন নামক রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। ডেন্টিন, যেটা আমাদের দাঁত তৈরি, ক্যালসিয়াম কার্বন এবং ডেন্টিন দিয়ে আইসগুলা তৈরি হয়। তাহলে আইস নিয়ে কিন্তু আমরা অনেক কিছু জানলাম। আর আইস কয় প্রকৃতির? সবাই বলো, আইস কয় প্রকৃতির? আইস কয় প্রকৃতির? ভেরি গুড। আইস হচ্ছে 4 প্রকৃতির। আমরা কয় প্রকৃতির আইস দেখতে পাচ্ছি? 4 প্রকৃতির আইস দেখতে পাচ্ছি, প্ল্যাকোয়েড, সাইক্লোয়েড, টিনোয়েড আর গ্যানোয়েড। ওকে, এর মধ্যে সাইক্লোয়েড এবং টিনোয়েড এইটাই আমরা 96% মাছের ক্ষেত্রে পাই, 96% মাছের ক্ষেত্রে পাই। গ্যানোয়েডটা জাস্ট 8 থেকে 10 প্রজাতির মাছের ক্ষেত্রে পাই। আর প্ল্যাকোয়েডটা হচ্ছে হাঙর, তিমি ইত্যাদি মাছের ক্ষেত্রে আমরা পাই। এখন তোমরা বলছো গ্যানোয়েডটা কোন মাছের ক্ষেত্রে পাই, কোন মাছের ক্ষেত্রে পাই, সেটা আমি একটু পড়তে কিছুর মধ্যেই দেখাবো। ততক্ষণে চলো আমরা আইস পড়ে ফেললাম। এবার একটু আমরা লেজ এবং পুচ্ছ পাখনা, লেজ এবং পুচ্ছ পাখনা থেকে একটু ঘুরে আসি। আমরা এখন লেজ এবং পুচ্ছ পাখনা নিয়ে একটু আলোচনা করব। লেজ এবং পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা, লেজের পরের দিকে থাকে হচ্ছে পুচ্ছ পাখনা। এখন লেখো, পুচ্ছ পাখনা 3 ধরনের, 3 ধরনের পুচ্ছ পাখনা আছে। পুচ্ছ পাখনা মানে পেছনের পাখনা, মাছের পেছন দিকে যে পাখনাটা থাকে, 3 ধরনের আছে। 1 নাম্বার লেখো, হেটারো সার্কাল লেজ। লেখো, হেটারো সার্কাল, হেটারো সার্কাল, হেটারো সার্কাল পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা, এটা হচ্ছে হেটারো সার্কাল। তারপরে হোমো সার্কাল,
হোমো সার্কাল, হোমো সার্কাল পুচ্ছ পাখনা। এবং 3 নম্বরে ডাইফি সার্কাল, ডাইফি সার্কাল, ডাইফি সার্কাল পুচ্ছ পাখনা। তাহলে দেখো, হেটারো সার্কাল, হেটারো মানে ভিন্ন, সার্কাল বলতে কি, সার্কাল বলতে একটা সাইকেলকে বোঝানো হয়েছে, আমাদের এই সাইকেল না কিন্তু, একটা সার্কেলকে বোঝানো হয়েছে। এখন বলতেছে সাইকেলটাকে অর্ধেক করে ফেলো, বলছে হেটারো সার্কাল। হেটারো সার্কেল বলতে বোঝা যাচ্ছে সার্কেল দুটো সমান না। হোমো সার্কেল মানে সার্কেলগুলো সমান, আর ডাইফি সার্কেল মানে মিলিত হয়ে গেছে এরকম কিছু একটা। এখন তোমাদের আমি এটা এঁকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। যে সকল মাছের, যে সকল মাছের তোমার, আমি যদি আঁকাচ্ছি বাট এটা তোমাদের আঁকাইতে হবে না, এটা আঁকানো লাগবে না তোমাদের, আমি আঁকাচ্ছি বাট তোমাদের আঁকানো লাগবে না। বলতো কি মাছ আঁকাচ্ছি, কি মাছ আঁকাচ্ছি বলো তো? এই পর্যন্ত লেস, এইবার দেখো কি মাছ এটা, হাঙর, হাঙর, হাঙর নদী গ্রেনেড, হাঙর, যার মধ্যে কোন আইস ছিল, কোন আইস ছিল, প্ল্যাকওয়েড টাইপের আইস ছিল। তো এখন হাঙরের লেজটা খেয়াল করো, হাঙরের লেজটা খেয়াল করো, এই লেজটা কেমন, এই লেজটা কি সমান, সমান না। লেজের যে পুচ্ছ পাখনা, লেজ তো এই যে এইটুকু, লেজ কোনটুকু, এরপরের অংশটুকু লেজ, লেজের এইটা হচ্ছে পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা দুটো সমান না, এটা হচ্ছে হেটারো সার্কেল, এটাকে বলা হয় কি হেটারো সার্কেল, এটা হচ্ছে হেটারো সার্কেল। যখন তার পুচ্ছ পাখনা দুটো সমান হবে না, পুচ্ছ পাখনা দুটো কি হবে না, সমান হবে না। আর একটা কথা মনে রাখো, এই যে যে মাছটা, এটা তরুণাস্থিময় মাছ, এটা কি মায়ের মাছ, তরুণাস্থিময় মাছ, এটা হচ্ছে কি তরুণাস্থিময় মাছ। অর্থাৎ এই মাছের দেহের গঠনটা কি দিয়ে তৈরি, তরুণাস্থি দিয়ে তৈরি। তবে এই মাছের দেহে তুমি দাঁত কাটা পাবা, এই মাছের দেহে শক্ত কাটা তুমি পাবা না, নরম তরুণাস্থি পাবা। যাই হোক, এর দেহের হাড্ডি নরম হইলেও দাঁতগুলা কিন্তু মোটেও নরম না, ঠিক আছে, দাঁতগুলা কিন্তু যথেষ্ট শক্ত ঠিক আছে, বাট দেহের ভিতরে কিন্তু তরুণাস্থি, নট অস্থি, এই জন্য এরা হচ্ছে তরুণাস্থিময় মাছ। ঠিক আছে, পুচ্ছ পাখনা কি, হাই রে কপাল, এটা কি, এটা কি, এই জিনিসটা কি বল, এই জিনিসটা কি, এই জিনিসটা কি, এই জিনিসটা কি? আচ্ছা, ক্লাস রুটিনের জন্য অনেকে কান্নাকাটি করতেছো। আমাদের ক্লাস রুটিন হচ্ছে শুক্র, শনি, সোম, বুধ, বিকাল 3টা। ঠিক আছে, তার মধ্যে আজকে বিকাল 3টায় ক্লাস নিয়ে নি, কারণ আজকে বিকাল 3টায় অপার ভাইয়া ক্লাস দিছে। ঠিক আছে, এই জন্য আমি 2টা 7টার সময় ভেঙে ভেঙে নিচ্ছি। তোমাদের পরবর্তী ক্লাস বুধবারে হবে। ঠিক আছে, শুক্র, শনি, সোম আর বুধবার হয় এই সোমবার গ্যাপ, তোমাদেরকে পড়াগুলো শেষ করার জন্য আমি বিরতি দিচ্ছি। মঙ্গলবার এই পুরো চ্যাপ্টারের উপর পরীক্ষা, এই জন্য সোমবারের ক্লাসটা বন্ধ। ঠিক আছে, বুধবারে আবার ক্লাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে পুচ্ছ পাখনা, এটা হচ্ছে পুচ্ছ পাখনা। পুচ্ছ মানে পাছা, আর পাখনা মানে লেজ, না পাখনা মানে পাখনা, পাখনা মানে ডানা, ডানা হাওয়ায় হাওয়ায়। বুঝছো এখন, নাকি আরো বুঝাই বলবো, আরো বুঝাই বলা লাগবে? এবার বুঝাই বললে মুখ দিয়ে কিন্তু খারাপ ল্যাঙ্গুয়েজ বেরোবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, আসো তাহলে। এই গেল হচ্ছে হেটারো সার্কাল, হেটারো মানে ভিন্ন, হেটারো মানে ভিন্ন। ঠিক আছে, এবার এবার আসবো হচ্ছে হোমো সার্কাল লেসটা। চলো একটু দেখি, এবার সুন্দর করে আমাকে রুই মাছ আঁকাইতে হবে, সুন্দর করে একটা রুই মাছ আঁকাইতে হবে, এক কষ্টের কাজ। রুই মাছ বা টুনা মাছ একটা আঁকাইলেই হবে, আমরা রুই মাছ আঁকাই, টুনা মাছও আঁকাই, চলো টুনা মাছটাই আঁকাই, চলো আমরা সুন্দর করে টুনা মাছ। ওকে,
কত সুন্দর করে মাছ আঁকাই দিছি, এই জন্য তোমাদের তো উচিত আমাকে থ্যাংক ইউ দেওয়া। কত কিউট লাগতেছে মাছগুলারে, কত কিউট কিউট মাছ। টুনা মাছের নিচে এরকম কাটা কাটা থাকে, পিছন দিকে কাটা 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 থাকে, ঠিক আছে? এ হচ্ছে টুনা মাছ, ঠিক আছে? এ হচ্ছে টুনা মাছ। এখন দেখো টুনা মাছের লেজটা খেয়াল করো, পুচ্ছ পাখনা খেয়াল করো, সমান না দুইটা? অলমোস্ট সমান, তো সমান, হ্যাঁ। পুচ্ছ পাখনা দুটো সমান না? পুচ্ছ পাখনা দুটো সমান। তো এইটাই হচ্ছে হোমোসার্কাল লেজ, এবং এটা হচ্ছে অস্থিময় মাছ। সে হচ্ছে অস্থিময় মাছ, অস্থিময়, অস্থিময় মাছ, অর্থাৎ তার ভিতরে কাটা থাকবে এবং সেটা হাড় টাইপের কাটা, শক্ত টাইপের কাটা, হাড় টাইপের কাটা এবং শক্ত টাইপের কাটা, ঠিক আছে? এটাকে বলা হয় অস্থিময় মাছ। এবং আরেকটা জিনিস আসো, অস্থিময়, অস্থিময় রশ্মিযুক্ত পাখনা, রশ্মিময় পাখনা, অস্থিময় এবং রশ্মিময় পাখনা, রশ্মিময় পাখনা, রশ্মিময় পাখনাযুক্ত মাছ। রশ্মিময় পাখনা মানে কি? দেখো এই পাখনার দাগ 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 আছে, তোমরা কি মাছ দেখছো? মাছের মাছের রশ্মি দেখছো? মাছের পাখনায় যে এরকম দাগ 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 থাক দাগ 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 থাকে পাখনা। এখন বলে যে পাখনা চিনি না ভাই, ঠিক আছে? এটা বললে আমার মরা ছাড়া কোনো গতি থাকবে না, ঠিক আছে? তো এই দাগ 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 এই মাছগুলোকে জন্য রশ্মিময় পাখনাযুক্ত মাছ বলে, মানে পাখনার মধ্যে রশ্মি থাকবে। এক্ষেত্রে পাখনায় রশ্মি থাকাটা আবশ্যক না, ঠিক আছে? ওকে, এই ক্ষেত্রে পাখনায় কি থাকবে? রশ্মি থাকবে। এই যে একজন বলছে সে নাকি রশ্মি দেখা নেই, আল্লাহ, তার মানে তুমি মাছই দেখো নাই। গেল গেল। এবার যে মাছটা আমরা দেখবো, এবার যেটা দেখবো সেটা আরো বিটগুটে টাইপের, বুঝছো? এটা আমি এটাকে বিটগুটে মাছ বলি, বিটগুটে মাছ, ঠিক আছে? মাছের কালারটাও এরকম বিটগুটে, নীল কালার, ঠিক আছে? দেখতেও ভয়ানক টাইপের মাছ, মোটেও সুন্দর না, শেপটাও কেমন জানি, কেমন টাইপের শেপ, মুখটা হা করা, হাক করা মুখ, ঠিক আছে? পাখনা আছে অনেকগুলা, এবং এটাও অস্থিময়, এটাও অস্থিময়। দেখো পাখনাগুলা কেমন, দেখে মনে হচ্ছে কত সুন্দর হবে মাছটা, আসলে অত সুন্দর না। এবং দেখো এদের লেজটা কি হয়, দুই সাইড থেকে এসে এক জায়গায় মিলিত হয়ে যায়, দুই সাইড থেকে এসে পুচ্ছ পাখনাটা একসাথে মিলিত হয়ে যায়, দুই সাইড থেকে এসে কি হয়ে যায়, একসাথে মিলিত হয়ে যায়। এবার রশ্মি থাকে, দুই সাইড থেকে এসে একসাথে মিলিত হয়ে গেছে না, এই জন্যে এটাকে বলা হয় ডাইফি সার্কাল লেস। এই জন্য এটাকে বলা হয় কি? ডাইফি সার্কাল লেস। এই জন্য এটাকে বলা হয় ডাইফি সার্কাল লেস, ডাইফি সার্কাল। এটাকে সিলাকান্থ মাছ বলা হয়ে থাকে, এবং এটা অস্থিময়, এটাও অস্থিময় সিলাকান্থ মাছ বলে, সিলাকান্থ মাছ, সিলাকান্থ। ওকে, তাহলে এই হচ্ছে অবস্থা, এবং এটা হচ্ছে ডাইফি সার্কাল লেস। তাহলে লাইফেসকে পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা ক্লিয়ার? পুচ্ছ পাখনার ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তার মধ্যে এ হচ্ছে তরুণাস্থিময়, এ অস্থিময় এবং এ অস্থিময়। তাহলে এই দুটো হচ্ছে অস্থিময়, ঠিক আছে? এই দুটো হচ্ছে অস্থিময়, আর এ হচ্ছে তরুণাস্থিময়। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে কোনটা কেমন। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, বুঝলাম। আর প্রত্যেকটা মাছের বডির ভিতরে, প্রত্যেকটা মাছের বডির ভিতরে, মানে এই যে এই মাছটার বডির ভিতরে এরকম মুখ থেকে এরকম একটা গঠন তৈরি হয়, যে গঠনটাকে আমরা পটকা বলি, যে গঠনটাকে আমরা কি বলি? বায়ুথলি বা পটকা, বায়ুথলি বা পটকা, বায়ুথলি বা পটকা, পটকা। পটকা খাইছো মাছের?
এখন আবার বলবো না ভাই পটকা কোনোদিন দেখি নাই, ঠিক আছে? তোমাদের তো ভয় লাগে, আমার লিটারলি আমার ভয় লাগে, এমন এমন কথা কয়ে আলবা পরে আমার মুখ লুকাইতে হবে। ওকে, পটকা বুঝছো? ওকে, তাহলে এই হচ্ছে পটকা। পটকা এদেরও থাকবে, এদের ক্ষেত্রেও পটকা থাকবে, বায়োথলি বা পটকা। এরা এই পটকাটা মাছের বিভিন্ন পানির বিভিন্ন স্তরে মাছকে পানিতে ভাসতে হেল্প করে। পটকা পটকা এরও আছে, এরও আছে, কিন্তু এই যে এদের পটকা ফটকা নাই, মনে রাখবো, এদের ফটকা ফটকা নাই। এদের কিন্তু একজন বলছে মাছের বেলুন, এই মাছের বেলুন, এই মাছের বেলুন নাই, এই মাছের বেলুন নাই, ঠিক আছে? এই দুটো বেলুন আছে, এরা উঠতে পারে, এরা কি করে, উঠতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, এই মাছটার 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র আছে, এরকম স্লিট আছে। স্লিট, ফুলকারন্ধ্র মানে কি স্লিট, 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র আছে। এদিকে 5টা, ওইদিকে 5টা, 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র, 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র। ফুলকারন্ধ্র, এটা প্রশ্নটা আসছে কিন্তু। এই মাছগুলার 5 থেকে 7 জোড়া কি আছে, ফুলকারন্ধ্র আছে। কি মাছ এটা? এটা হচ্ছে ওই টাইপের মাছ, মানে ওই যে ওই হাঙর, তিমি এটসেট্রা, এই টাইপের মাছ। ওকে, তারপরে আর কি পড়াইতে পারি, আর কি পড়াইতে পারি? তাহলে বেসিক জিনিসগুলো এখানেই। তার মধ্যে মোটা কথা হচ্ছে এটা হচ্ছে একটু তরুণ অস্থি দিয়ে তৈরি, এই দুটো হচ্ছে অস্থি দিয়ে তৈরি। ওকে, তাহলে মাছের কিচ্ছা খতম। তাহলে চলো এখন আমরা মেন বইয়ে চলে যাই। মাছের কিচ্ছা মিচ্ছা খতম। আরে কে মেসেজ দিল? অভিদা, তোমাদের ম্যাথের অভিদা আমাকে স্মরণ করেছে, কিন্তু আমি তার রিপ্লাই দিতে পারতেছি না, তোমাদেরকে পড়াচ্ছি। ওকে আসো। এই দাদা তো খালি মেসেজ দিতেই যাচ্ছে, দিতেই যাচ্ছে। ও বাবা গো, দাদার পরে এখন আমার মামাও দিছে। লুক এট ইউর ব্যাক, ব্যাকে কি, পিছনে কি? অভিদা পিছনে দেখেন। শিরায় শিরায় রক্ত, অভি দাদার ভক্ত, অভি দাদার ভয় নাই, রাজপথ সারি নাই। এই এসিএস এ কোনো ম্যাথ টিচার আছে? এসিএস এর নেত্রকোনার কোনো টিচার আছে? এসিএস এর কোনো দাদা আছে? এসিএস এর নাইট ব্লগের কোনো রাজা আছে? এসিএস এর রয়্যাল সাবজেক্টের কোনো টিচার আছে? আরে কোন সে টিচার? আরো জোরে, হচ্ছে না কো অভি দাদা। আচ্ছা আসো, তাহলে 7টা শ্রেণী তো অন্তর্ভুক্ত করছে, ওইটা আমরা বই থেকে দাগাই। হ্যাঁ, একটু বই থেকে দাগাই ফেলি আমরা। আমরা এইটুকু আমরা বই থেকে দাগাচ্ছি, তো বই থেকে দাগাই ফেলি। তো প্রথমে আমরা কন্ড্রিকথিস, কন্ড্রিকথিসে যাচ্ছি। হ্যাঁ, কন্ড্রিকথিসে। তো কন্ড্রিকথিসে একটু পড়তে হবে। কন্ড্রিকথিস দেখো খেয়াল করে, প্রথম যে শ্রেণীটার নাম কন্ড্রিকথিস। কন্ড্র মানে তরুণাস্থি, কন্ড্রিকথিস তরুণাস্থিময় মাছ। হ্যাঁ, নামের মধ্যে আছে। যেখানে কন্ড্র শব্দটা পাবা, লিখে রাখো, কন্ড্র শব্দটা যেখানে পাবা, কন্ড্র শব্দটা যেখানে পাবা, ঠিক আছে, কন্ড্র শব্দটা যেখানে পাবা সেটা হচ্ছে তরুণাস্থি। সেটা কি? সেটা হচ্ছে তরুণাস্থি। বুঝছো? সেটা কি? সেটা হচ্ছে তরুণাস্থি। আর অস্থিও পাইলে অস্থি, তাহলে তরুণাস্থিময় মাছ। এখানে একটু দাগায় রাখতে পারো, এখানে 100 প্রজাতির মাছ পাওয়া যায়। সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমি প্রজাতি পড়তে না করছি, বাট কয়েকটা প্রজাতির কথা আমি নিচে দাগাই দিব। 1000 প্রজাতি পাওয়া যায়। কয়টা প্রজাতি পাওয়া যায়? 1000 প্রজাতি পাওয়া যায়। কয়টা প্রজাতি পাওয়া যায়? 1000 প্রজাতি পাওয়া যায়। আচ্ছা দাগাও, একটু একটু দাগাও কোনটা কোনটা। এখানে তোমরা স্ট্রিং রে এই মাছটা দেখছো তোমার চোখে? এরকম কোনো মাছ দেখছো তোমরা? স্টিং রে দেখছো? প্লিসোপ্যাটিস ডেভিসি বৈজ্ঞানিক নামটা পড়তে হবে। তারপরে হাঙ্গুরের বৈজ্ঞানিক নাম স্কলিডন, হাঙ্গুরের বৈজ্ঞানিক নামটা পড়তে হবে। তারপরে হাতুড়ি হাঙ্গুরের বৈজ্ঞানিক নাম বলকি, ব্লকি, এর বৈজ্ঞানিক নামটা পড়তে হবে। ঠিক আছে? কি বলছো? লাইফ এও না দেখোই নেই না? আচ্ছা, না দেখলে তোর কিছু করার নেই। দেখো এটা আইস কি প্রকৃতির? ব্ল্যাক হোয়াইট প্রকৃতির, কারণ ছোট 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 কাটা থাকে। তারপরে এটা কি টাইপের মাছ? তরুণাস্থিময় মাছ।
নটকট থাকে, ক্ষয়িত নটকট থাকে, মানে নটকটটা একটু ক্ষয় হয়ে যাচ্ছে এরকম টাইপের। 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে। কানকো থাকে না। কানকো কি? এই যে মাছের কান টান দিয়ে আমরা দেখি না, এই মাছের কান টান দিয়ে দেখে না লাল লাল কিনা, দেখছো? মাছ কেনার সময় আব্বু আমরা দেখছো কখনো এরকম করতে? কান টান দিয়ে এরকম করে দেখতে, হ্যাঁ দেখছো না? কান টান দিয়ে কি দেখে? ফুলকা ফুলকা। আর ওইটা হচ্ছে কানটো, যেটা টান দেয় হচ্ছে কানকো, যেটা টান দেয় ওটা হচ্ছে কানকো। তো এই কানকো এদের নাই, ঠিক আছে? কান নাই, মনে রাখো এদের কান নাই। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে পুচ্ছ পাখনা হেটেরো সার্কেল প্রকৃতি, ঠিক আছে? চোয়ালে অসংখ্য দাঁত থাকে, এটা দেখাও। যে আকৃতি পরিব্যাপ্ত দোকানে বায়ুথলি থাকে না, বায়ুথলি থাকে না, এক লিঙ্গ অন্তনিষেক ঘটে, প্রত্যক্ষ পরিস্ফুরণ দেখা যায়, দরকার নাই। অন্তনিষেক মানে কি? শুক্রাণু ডিম্বাণু মিলনটা মাতৃদেহের ভিতরে হবে, ভিতরে হবে। আর এটা হচ্ছে বহির্নিষেক। মাছের ক্ষেত্রে বহির্নিষেক। মাছ, নর্মাল মাছ কি করে? মা মাছ ডিম ছাড়ে, তার উপরে পুরুষ মাছ এসে বীর্য ছড়ায় দেয় বাইরে, আর এদের ক্ষেত্রে ভিতরে হচ্ছে, ঠিক আছে? বহির্নিষেক আর অন্তনিষেক ব্যাপারটা কি? বহির্নিষেক মানে হচ্ছে মা জীবটা বা স্ত্রী জীবটা ডিম পারবে, আর তার উপরে পুরুষ জীবটা এসে তার বীর্য ছড়াই দিবে, এটা হচ্ছে বহির্নিষেক, বাইরে হবে নিষেকটা। আর অন্তর্নিষেকটা হচ্ছে পশু পাখি মানুষের ক্ষেত্রে যেটা হয়, নিষেকটা দেহের ভিতরে হবে, মাতৃদেহের ভিতরে হবে, ঠিক আছে? এই হচ্ছে কথাবার্তা। এখন তো আইস তো পড়াই ফেলছি। দেখো এই যে লেজগুলোর ক্ষেত্রে এরকম কেন হচ্ছে, হেটেরোসার্কেল লেজে এরকম কেন হচ্ছে, হোমোসার্কেল লেজে এমন কেন হচ্ছে, আর ডাইফিসার্কেল লেজে এমন কেন হচ্ছে, খেয়াল করো। হেটেরোসার্কেল লেজের ক্ষেত্রে যেটা হয়, তার যে মেরুদণ্ডটা আছে এটা একদিকে বেশি বৃদ্ধি পায়, একদিকে বৃদ্ধি পায়, এইদিকে বৃদ্ধি পায় না, এই জন্য এই পাখনাটা একটু বেশি বড় হয়ে যায়। হোমোসাইকেলের ক্ষেত্রে কি হয়, লেজের যে শেষের যে অংশটা, মেরুদণ্ডের বা লেজের যে শেষের যে অংশটা, এভাবে দুই দিকে সমান হয়ে চলে যায়, দুই দিকে, এইদিকেও সমান হয়ে চলে যায়, এইদিকে সমান হয়ে চলে যায়, এই জন্য দুই দিকেই সমান হয়ে বৃদ্ধি পায়। আর এটার ক্ষেত্রে হয় কি, এদের যে মেরুদণ্ডটা আস্তে আস্তে শেষ হয়ে যায়, আস্তে আস্তে শেষ হয়ে যায়, এই জন্য এটা দুই দিক থেকে মিলিত হয়ে যায়। এর কারণে এদের লেজের প্রকৃতিটা এরকম, ঠিক আছে? এই জন্য লেজের প্রকৃতি এরকম। যাই হোক, আসো এবার আছে অ্যাক্টিনোপ, অ্যাক্টিনোপটেরিজি। এটা অনেকে অ্যাক্টিনোপটেরিজি বলে এটাকে, এটা অ্যাক্টিনোপটেরিজি না, এটা হবে অ্যাক্টিনোপটেরিজি, 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 ঠিক আছে? অ্যাক্টিনোপটেরিজি বা অস্থিময় মাছ বা পাখনাযুক্ত রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। রশ্মিময় পাখনা মাছের অর্থ বুঝছো? রশ্মিময় পাখনা মাছের অর্থ বুঝছো কি? বুঝছো? রশ্মিময় পাখনা বলতে কি বুঝাইছে? পাখনাতে এরকম রশ্মি থাকবে, দাগ 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 থাকবে, ঠিক আছে? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, ঠিক আছে? এবং মনে রাখবা 96% মাছ এখানে অন্তর্ভুক্ত। রশ্মিময় পাখনাকে বুঝছো নাকি আমার দেখাইতে হবে? রশ্মিময় পাখনাকে বুঝছো নাকি আমাকে দেখাইতে হবে, বলো? বুঝছো নাকি দেখাইতে হবে? বুঝছো না? সবাইতেই বুঝছো। ভেরি গুড, আমার স্টুডেন্টরা কত ভালো, অল্পতেই বুঝে যায়। প্রাউড অফ ইউ। আমার কষ্টই করা লাগে না। ওকে, দেখো ত্বক গ্রন্থিময় মানে ভিজা ভিজা, সাধারণত ত্বকের ডার্মিস থেকে সৃষ্ট সাইক্লয়েড বা টিনয়েড ধরনের আইস আবৃত। ওই যে ডার্মিসের কথা বলছি, ডার্মিস মানে কি? ত্বক। ওই যে আইসটা ত্বকের ভিতরে ঢুকানো থাকে, ডার্মাল পকেট বলে এটাকে, লিখে রাখো ডার্মাল পকেট, ডার্মাল পকেট লিখে রাখো, ডার্মাল পকেট থেকে, ডার্মাল পকেট থেকে, ডার্মাল পকেট থেকে, ডার্মা মানে ত্বক, ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আইস নাই, কিছু কিছু ক্ষেত্রে আইস নাই, এটা নট সো ইম্পর্টেন্ট। কিছু কিছু ক্ষেত্রে আইস নাই। তো মাছগুলাকে একটু আমরা নিজের চোখে দেখি। ইলিশ মাছ, এর বৈজ্ঞানিক নাম না পড়লে পাপ হবে, ঠিক আছে? বোয়াল মাছ, ওয়ালা গুয়েট্টু, ওয়ালা গুয়েট্টু। আমি আমি এটাকে কি পড়তাম জানো? আল্লু অর্জুন। আমি এটা বৈজ্ঞানিক নামটা বলি আল্লু অর্জুন, ঠিক আছে? ওয়াল্লা গুয়াট্টু, ওয়াল্লা গুট্টু, ওয়াল্লা গুট্টু, ওয়াল্লা গুট্টু, ওয়াল্লা গো আট্টু। বোয়াল মাছের বৈজ্ঞানিক নাম, কত সুন্দর বৈজ্ঞানিক নাম, তাই না? আচ্ছা, রানী মাছ, রাজা মাছ নাই কেন আমি জানি না, ঠিক আছে? আর এটা করতে কি, এটা হচ্ছে থানুস, থ্যানোস, থ্যানোস অ্যালবা ক্যাকরা, ঠিক আছে? থ্যানোস অ্যালবা ক্যারেস, ঠিক আছে? থ্যানোস অ্যালবা ক্যারেস, ঠিক আছে? থ্যানোস, থ্যানোস থর, আয়রন ম্যান, ঠিক আছে? অ্যাভেঞ্জার্স, থ্যানোস। তাহলে টুনা মাছের বৈজ্ঞানিক নাম কি? থ্যানোস। টুনা মাছের বৈজ্ঞানিক নাম কি? টুনা মাছের বৈজ্ঞানিক নাম থ্যানোস, থ্যানোস। ওকে, ডার্মাল মানে ত্বক, ডার্মাল মানে ত্বক, ঠিক আছে? ডার্মাল মানে ত্বক।
ওয়েববাসীরা অনারাতার এতিম। হ্যাঁ, ওয়েববাসীরা কোনো প্রশ্ন করে না, চুপচাপ বসে থাকে মিসকিনদের মতো। আমি কি তাত্তাম এখন। ওকে, ডার্মাল মানে ত্বক, ত্বকীয়। ডার্মাল পকেট মানে ত্বকের মধ্যে এরকম পকেটের মতো আছে। ডার্মাল পকেটটা কেমন? ডার্মা মানে ত্বক, ডার্ম মানেই ত্বক। তা মাছের ত্বকের ভিতরে এরকম পকেটের মতো আছে, খাস 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 পকেটের মতো আছে। ওটার ভিতর থেকে আইস বের হয়, ওটার ভিতর থেকে আইস বের হয়। ওকে, তারপরে আরো আছে। অস্থিময়, অস্থি নির্মিত অন্তঃকঙ্কাল, এটুক বললে হবে। অ্যান্ডোকন্ড্রাল উৎস সম্পন্ন অস্থিময়, মানে এখানে বুঝেছে তরুণাস্থি থেকে আস্তে আস্তে অস্থি হয়েছে, এটা বুঝাইছে আর কি। ঠিক আছে, তারপরে 4 জোড়া ফুলকা নিয়ে শ্বসন কার্য। একটি করে ফুলকার অন্ধ থাকে, কানকো দেয়া থাকবে। 4 জোড়া ফুলকা আর কানকো থাকবে শেষ। প্রস্থিময় রশ্মি পাখনা থাকবে, হোমোসার্কেল টাইপের পুচ্ছ পাখনা থাকবে, বায়ুথলি থাকবে, একলিঙ্গ এবং বহিনিষেক ঘটে। এটা কিন্তু বহিনিষেক, শেষ। পারবো? দেখো এগুলো পারবো কিনা। আপনাকে আজকে কিন্তু শৌখিনা লাগতেছে বায়া, একটু খাওয়া দাওয়া ও শুকনা লাগতেছে। হাইরে আল্লাহ, আমার নাকি আজকে শৌখিনা লাগতেছে। কি লেখছে রে? আমি বলি কি রে ভাই, শৌখিনা লাগতেছে মানে কি ব্যাপার? আমার দেখতে শৌখিনার মতো লাগতেছে, মানে টেস্টিকুলার ফেমিনাইজেশন হয়ে গেল নাকি? আল্লাহ মাফ করো। আসো এবার আসি সার্কোপটেরিজি, সেই সুন্দরী মাছ তোমাদেরকে দেখাবো। সেই এত সুন্দরী দেখলে ভয় লাগে। ঠিক আছে, পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। পিণ্ডাকার পাখনা মানে পাখনাটা পিণ্ড হয়ে যায়, মানে পাখনাটা একসাথে যুক্ত হয়ে যায়, পিণ্ড হয়ে যায়। পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। হ্যাঁ, তো দেখো কি বলছে, যে অনেকে ধারণা করে, যারা বিবর্তনে বিশ্বাস করে তারা ধারণা করে এখান থেকে চতুষ্পদী স্থলচর পানির উদ্ভব হয়েছে। ওই এখান থেকে নাকি পাওলা মাছের উদ্ভব হয়েছে, পাওলা মাছ। কথা খেয়ে যখন মানুষ পাতা বলে তখন এইসব হয় আর কি। বর্তমানে মাত্র 8 প্রজাতির এরা জীবিত আছে, একে ল্যাংফিশ বলে। আর একটা আছে সিলাকান্থ মাছের 2টা প্রজাতি ভারত উপসাগরে আছে, মানে 10টা প্রজাতি আছে। ল্যাংফিশের 8টা আর সিলাকান্থের 2টা, মানে 10টা প্রজাতি পৃথিবীতে ঠিক আছে, আরগুলো টিকে নাই। ঠিক আছে, 10টা প্রজাতি পৃথিবীতে ঠিক আছে, আরগুলো টিকে নাই এখনো বর্তমানে। 10টা প্রজাতির মধ্যে 8টা হচ্ছে ল্যাংফিশ আর 2টা হচ্ছে সিলাকান্থ। 8টা ল্যাংফিশ 2টা সিলাকান্থ। ঠিক আছে, 8টা ল্যাংফিশ আর 2টা সিলাকান্থ। হ্যাঁ, আচ্ছা, এদের বৈশিষ্ট্যগুলো পরে তারপর তোমাদের ছবি দেখাবো। দেখো তো এরা হচ্ছে গ্যানোয়েড টাইপের আইস থাকে, এদেরও অস্থিময় থাকে, অ্যান্ড্রোকঙ্কাল থেকে হয়। পিণ্ডাকার পাখনা থাকে, ডাইফিসার্কাল পুচ্ছ পাখনা থাকে, ফুলকা থাকে, কানকো থাকে, সবই থাকবে। পটকা থাকবে, অনেক ক্ষেত্রে দাঁত থাকবে, এবং একলিঙ্গ বহিনিষেক, মানে আগের মতোই কথাবার্তা, আগের মতো কথা। এটা যদি বুঝে থাকো তাহলে বলো, আমি তোমাদের একটু ছবি দেখাই এটার। এই চ্যাপ্টারে প্র্যাকটিস শিট কি দিচ্ছেন? হ্যাঁ দিছি, ওই ব্যাপে আসার প্রথম ক্লাসে লেকচার 1-এর ডিসক্রিপশনে যাও, পেয়ে যাবা। লেকচার 1-এর ডেসক্রিপশন বা ক্যাপশনে যাও, তাহলে পেয়ে যাবা। অথবা ক্লাস নাম্বার 5.9-এর ক্যাপশনে যাও, তাহলে ফোল্ডার পাবা, সেই ফোল্ডারের মধ্যে সবকিছু আছে। ঠিক আছে, তো বলতেছে যে এই মাছের পাখনাগুলো এমনই, এখান থেকে নাকি ডানা মানে একসময় পা হয়ে গেছে, বিবর্তন হয়ে গেছে। মানে বিবর্তনের কথাগুলো শুনলে ভাই মাঝে মাঝে মনে হয় আমি মনে হয় বোকা, ওরা মনে হয় আমাদের বলদ বানাই দিচ্ছে। মানে এমন এমন কথা বিবর্তনের ক্ষেত্রে বলে। কিছু কিছু ব্যাপার আছে বিবর্তনের, ওইগুলা লজিক্যাল, মানা যায়। বাট এটা তো কখনোই মানা সম্ভব না যে বানর থেকে মানুষ হয়ে গেছে, মাছ থেকে মাছের পা বের হয়ে গেছে। এগুলো কেমনে পসিবল রে ভাই? হাউ ক্যান দিস পসিবল? কেমনে মেক সেন্স করে এগুলা? ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা একটু তোমাদেরকে এই মাছটা একটু দেখাই। হ্যাঁ, এই মাছটা তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা, সিলাকান্ত মাছ, ল্যাটিমেরিয়াটাই দেখাই। ল্যাটিমেরিয়া চালুমনে। দেখে মনে ভাবছিল কি মাছগুলো কত সুন্দরী হবে, তাই না? দেখো বিশাল সুন্দরী এই মাছ, বিশাল সুন্দরী। হ্যাঁ, এতই সুন্দরী বলার বাইরে, বুঝছো? প্রচুর সুন্দরী মাছ এরা। তো এই যে এই পা গুলো এতই মোটা, আইসগুলো এতই মোটা, পিন্ডাকার আইস তো একটু মোটা মোটা হয়, দেখছো, অনেক মোটা মোটা। তো এই দেখে ওরা মানে বিবর্তনবাদীরা বিশ্বাস করে যে এখান থেকে নাকি পায়ের জন্ম হয়ে গেছে। দেখো এই যে পিন্ডাকার পাখনা বলে। পিন্ডাকার পাখনা মানে পাখনাগুলো দেখো মোটা মোটা, কিন্তু অনেক মোটা। দেখো পাখনাগুলো দেখতে অনেক পায়ের মতো, তাই না? খানিকটা পায়ের মতো না, অনেক পিন্ডাকার না? ঠিক আছে, অনেক পিন্ডাকার, এই জন্য পিন্ডাকার পাখনাযুক্ত মাছ বলে এগুলাকে, পিন্ডাকার পাখনাযুক্ত মাছ। তো ল্যাংফিশ আছে আর হচ্ছে সিলাকান্ত আছে।
ঠিক আছে, এটা সিলাকান্ত, এটা হচ্ছে সিলাকান্ত। এটা যখন তোমাদেরকে যেটা দেখাইছে এটা হচ্ছে সিলাকান্ত। এখন তোমাদেরকে যেগুলো দেখাচ্ছে এগুলো সিলাকান্ত, সিলাকান্ত ফিশ, সিলাকান্ত ফিশ। দেখছো কেমন? এটা হচ্ছে ল্যাটিমেরিয়া, এটা সিলাকান্ত ফিশ। ল্যাটিমেরিয়াটা হচ্ছে সিলাকান্ত ফিশ। আচ্ছা, এখন একটা ল্যাং ফিশ দেখাই, নিওসেরাটোডাস, নিওসেরাটোডাস, নিওসেরাটোডাস। এই দেখো, এটা হচ্ছে ল্যাংফিশ। আগেটা হচ্ছে সিলাকান্ত, এটা হচ্ছে ল্যাংফিশ। সিলাকান্তের আছে 2টা প্রজাতি, আর ল্যাংফিশের আছে 8টা প্রজাতি বেঁচে আছে। এটা হচ্ছে ল্যাংফিশ। ল্যাংফিশের 8টা প্রজাতি বেঁচে আছে। এগুলো হচ্ছে ল্যাংফিশ। ভালো দেখে একটা দেখাই ধরো, এই যে ল্যাংফিশ, দেখছো এটার মাথা, ওই যে লেজ। ওকে, কেমন যায় না দেখতে? পারবো বাবারা? পারলে চলো আমরা উপসরের দিকে আগাই, অ্যামফিবিয়ার দিকে আগাই। পারলে চলো আমরা অ্যামফিবিয়ার দিকে আগাই। চলো অ্যামফিবিয়ানদের দিকে আগাই। অ্যামফিবিয়ান। তো যারা বিবর্তনে বিশ্বাস করে তারা কি মনে করে? তারা মনে করে যে ওই যে মাছটা, ওই মাছটা সিলাকান্ত, সিলাকান্ত, হ্যাঁ সিলাকান্ত যেটা ছিল, ওই সিলাকান্তের এরকম করে পা বের হয়ে গেছে। পা বের হয়ে পাটা বড় হয়েছে, বড় হয়ে এরকম একটা উভচর হয়ে গেছে, এবং আস্তে আস্তে তাদের ফুলকা ফুসফুস পরিণত হয়, তারা মাটিতে এসে বসবাস করা শুরু করতে পারছে। ঠিক আছে। এনামেল আবৃত দাঁত, দাঁতের মধ্যে এনামেল আছে। এনামেল দাঁতের একটা উপাদান, এনামেল। এনামেল দাঁতের উপরে যে সাদা যে আবরণটা আছে এটাকে এনামেল বলে যায়। সবার দাঁত সাদা না, বাট এদের দাঁত সাদা কেন? এনামেলের কারণে। এনামেলের কারণে দাঁত সাদা হয়। ঠিক আছে, ওকে। আসো এবার আসি আমরা উভচর। একজন বলতেছে ভাই টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ভাই আমি টাইম দেখে পড়াইতে পারি না, এটা আমার একটা সমস্যা। টাইম দেখে পড়াইতে পারলে তো আমি তো একদম মানে প্রফেশনাল টিচার হয়ে যেতাম। টাইম দেখে কেন জানি পাই না। তো এই হচ্ছে কিউটি। এই কিউটিকে, এই কিউটি হচ্ছে, এই কিউটিটা হচ্ছে নানাদার দেন আমাদের অ্যামফিবিয়া। আচ্ছা, আমাকে বোর্ডে যেতে হবে, মেন বোর্ডে যেতে হবে। মাছের কিচ্ছা যেখানে খতম, আমরা মেন বোর্ডে যাই। অ্যামফিবিয়া, একটু ওয়েট। কি রে ভাই, অ্যামফিবিয়া শেষ পর্যায়ে, বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট লাগবে, তাহলেই শেষ। অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া ইমেজ। কি রে ভাই, অ্যামফিবিয়া লিখলাম, এটা কি আসলো? AMPHIBIA লিখলাম তো অ্যামফিবিয়া, এটা কি আসলো? আচ্ছা, আমরা হচ্ছে অ্যামফিবিয়াটা পড়বো। অ্যামফিবিয়া। হ্যালো, হ্যাঁ কোথায় যাব? তুমি কোথায়? তুমি কখন, কখন নিয়ে আসতে পারবা? আচ্ছা, আমি কিন্তু মানে বের হয়ে যাবো কালকে, কিন্তু পাবা না আমারে, সো ওইভাবেই করো। একদম আমি সেরি খেয়ে বের হয়ে যাবো। না না, থাকবো না তো আমি ওই সময়, ওই সময় তো আমি থাকবো না। ওরা বুঝবে না এগুলা, বুঝবে না, পরে আবার ডাবল কাজ করতে হবে। দেখো একটু তুমি বলে দেখো আজকে রাতের মধ্যে পারে কিনা। আমি আস্তে আস্তে বহু দূরই, আমি আসবো মে মাসে শুরুতে, আরো 15 দিন পরে। করো, আমি তো আজকে আসি, আজকে করাও, সমস্যা নাই, করে থাকো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের উপচর। উপচরের তো পাইতেছি না কিচ্ছুই দেখানোর মতো তোমাদেরকে। থাক, তো উপচরটা আমরা ইয়ে থেকেই চলে যাই, আমরা হচ্ছে এই মেন বই চলে যাই, মেন বই চলে যাই। মেন বই থেকে আমরা উপচরটা দেখি।
এখন তো আমরা এমনি পারবো উভচর থেকে, উভচর বৈশিষ্ট্যগুলো পড়ি, এখান থেকে জাস্ট বৈশিষ্ট্যগুলোই লাগে আমাদের। বৈশিষ্ট্য, আসো বৈশিষ্ট্য দেই। বৈশিষ্ট্য কি বলছে দেখো, গ্রন্থিময় ত্বক বিশিষ্ট। যেখানে গ্রন্থিময় ত্বক কথাটা পাবা, যেখানে গ্রন্থিময় ত্বক পাবা, বুঝবা এটা ভিজা ভিজা থাকবে, এদের স্কিনটা, এদের স্কিনটা কি থাকবে, ভিজা ভিজা থাকবে। অ্যাক্টোথার্মিক, অ্যাক্টোথার্মিক মানে এদের, এই যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাক্টোথার্মিক মানে হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট, এই কথা ভালো করে খেয়াল রাখো। অ্যাক্টোথার্মিক মানে শীতল রক্ত বিশিষ্ট, মানে যে সকল প্রাণীদের দেহের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সাথে উঠানামা করবে। যেমন শীতকালে দেখবা ব্যাং, সাপ এরা গর্তের মধ্যে ঢুকে যায়। কেন গর্তের মধ্যে ঢুকে? কারণ দেহের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সাথে আপ ডাউন করবে, দেহের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সাথে আপ ডাউন করবে, এই জন্য তারা গর্তের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, এগুলোকে বলে অ্যাক্টোথার্মিক বা শীতল রক্ত বিশিষ্ট। ঠিক আছে, লার্ভা অবস্থা জলচর, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় স্থলচর। লার্ভা, ব্যাঙের লার্ভা দেখছো, টেটপোল দেখছো, ব্যাঙাসি দেখছো, ব্যাঙাসি কিন্তু পানিতে থাকে, জলচর, বা তারপরে সেটা স্থলচর। তারপরে ত্বক মসৃণ, আর্দ্র, গ্রন্থিময়, শ্বসনে সাহায্য করে গেল। অগ্রপদে 4টি ও পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙ্গুল থাকে। এই কথাটা ভালো করে মনে রাখবা, সামনের পায়ে 4টার, পেছনের পায়ে 5টা আঙ্গুল, নখরবিহীন আঙ্গুল। সামনের পায়ে 4টা, পেছনের পায়ে 5টা নখরবিহীন আঙ্গুল। সামনের পায়ে 4টা, পেছনের পায়ে 5টা নখরবিহীন আঙ্গুল, কথাটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে দরকার নাই। হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টা অ্যাট্রিয়াম এবং 1টা ভেন্ট্রিকল। রিনাল হেপাটিক পোর্টাল সিস্টেম থাকবে। এক লিঙ্গ পানি, বহির্নিষেক ঘটে, টেটপোল লার্ভা দেখা যায়। টেটপোল মানে ব্যাঙাচি। এই বৈশিষ্ট্যগুলো আমরা পড়বো স্তন্যপায়ী, এই উভচরের ক্ষেত্রে। পারবো? দেখো এগুলো বুঝি কিনা, এগুলো পারবো কিনা দেখো, পারবো কিনা দেখো। উভচর পারবো? টেটপোল লার্ভা কি? টেটপোল লার্ভা মানে ব্যাঙাচি, ব্যাঙাচি দেখো না, ব্যাঙাচি, ব্যাঙাচি। টেটপোল লার্ভা মানে ব্যাঙাচি দশা, এটাকে বুঝাইছে। ঠিক আছে ভাই, অ্যাক্টোথার্মিকটা একটু ডিটেলসে বলেন। আচ্ছা, শীতকালে তোমার দেহের তাপমাত্রা কত থাকে বলো? শীতকালে তোমার দেহের তাপমাত্রা কত থাকে? তোমার দেহের তাপমাত্রা কি চেঞ্জ হয়ে যায়? শীতকালে ধরো বাইরের তাপমাত্রা ধরো, আচ্ছা এখন হচ্ছে কথা চিন্তা করো, এখন বাইরের তাপমাত্রা 40°C, গরমে মাথা মাথা ফাইটে যেতেছে, তোমার দেহের তাপমাত্রা কি 40 হয়ে যেতেছে? তোমার দেহের তাপমাত্রা কিন্তু 36 স্ট্যান্ডার্ড বেস থাকতেছে, কিন্তু বাইরের তাপমাত্রা ধরো 5°C, খুবই ঠান্ডা, তোমার শরীরের তাপমাত্রা কি 5 হয়ে যাবে? তোমার শরীরের তাপমাত্রা যেরকম স্ট্যান্ডার্ডই থাকবে। এটা আমাদের উষ্ণ রক্ত বিশিষ্টগুলো হচ্ছে, কারণ আমরা এন্ডোথার্মিক, আমাদের দেহের তাপমাত্রা প্রতিরোধী ব্যবস্থা আছে, নিজে নিজে এটা হয়। বাট মাছের দেহে, ব্যাঙের দেহে, টিকটিকি, সরীসৃপ, সাপের দেহে এটা নাই। বাইরের তাপমাত্রা 5° হয়ে গেলে তাদের তাপমাত্রা 5° হওয়া শুরু করে, বাইরের তাপমাত্রা বেড়ে গেলে তাদের তাপমাত্রা বেড়ে যাওয়া শুরু করে। এটাকে বলা হয় অ্যাক্টোথার্মিক বা শীতল রক্ত বিশিষ্ট। বাইরের তাপমাত্রার সাথে দেহের তাপমাত্রা উঠানামা করবে। বাট আমাদের ক্ষেত্রে, পাখির ক্ষেত্রে খালি দুইটা, অ্যাভেস আর ম্যামালিয়ার ক্ষেত্রে বাইরের তাপমাত্রা যাই হোক না কেন দেহের তাপমাত্রা উঠানামা করবে না। ঠিক আছে, এটাই। আসো এবার আসি সরীসৃপ। সরীসৃপ থেকে এত কিছু লাগবে না, উপরে এই কথাগুলো কিচ্ছু লাগবে না, এগুলো এগুলো কিচ্ছু লাগবে না। আসবো সরীসৃপের বৈশিষ্ট্য। সরীসৃপের মধ্যে কে কে আছে? এখানে আমরা ঘড়িয়ালের বৈজ্ঞানিক নাম পড়বো, এখানে আমরা কচ্ছপের বৈজ্ঞানিক নাম পড়বো, কেউটার বৈজ্ঞানিক নাম দরকার নেই। এরাও অ্যাক্টোথার্মিক, এবারে বুকে ভর করে হাঁটে। দেহ শুষ্ক এবং আইস বা প্লেট দ্বারা আবৃত। দেখো দেহ শুষ্ক, কারণ এদের দেহে কোনো গ্রন্থি নাই, দেহের কোনো গ্রন্থি নাই, এই জন্য দেহ শুষ্ক, এবং দেহের মধ্যে শক্ত প্লেট থাকে, যে প্লেট দেখো, কচ্ছপের প্লেট, কচ্ছপের প্লেট আছে কিন্তু এরকম দেহের উপরে। সাপের ক্ষেত্রে কিন্তু সাপের খোলস আছে, দেখছো সাপের খোলস কখনো? আমি দেখছি সাপের খোলস আছে। প্রতি পায়ে 5টি নখরযুক্ত আঙুল থাকে, সাপ ব্যতীত। প্রত্যেকটা পায়ে 5টি করে আঙুল থাকবে এবং নখরযুক্ত আঙুল থাকবে। প্রত্যেকটা পায়ে 5টি আঙুল থাকবে এবং নখরযুক্ত আঙুল থাকবে। প্রতি পায়ে 5টি আঙুল থাকবে এবং নখরযুক্ত আঙুল থাকবে। আচ্ছা, এবার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, কুমির ব্যতীত। কুমিরের হৃৎপিণ্ড পুরোপুরিভাবে 4 প্রকোষ্ঠ। ঠিক আছে, আর ফুসফুস তো আছে। হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ মানে কি? অ্যাট্রিয়াম 2টা, ভেন্ট্রিকল, এগুলো তো বুঝো। 2টা অ্যাট্রিয়াম থাকে, 2টা ভেন্ট্রিকল থাকে, 2টা অ্যালিন্দ থাকে, 2টা নিলয় থাকে, এগুলো তো বুঝো। সাউন্ড নাই? আচ্ছা, বলছি হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, এর মানে কি? আমরা তো হৃৎপিণ্ডে যে অলিন্দ থাকে, ভেন্ট্রিকল থেকে, এটা তো জানি। উপর দিকে 2টা অ্যাট্রিয়াম, নিচের দিকে 2টা ভেন্ট্রিকল বা নিলয়। উপর দিকে 2টা অ্যালিন্দ, নিচের দিকে 2টা নিলয়, এটা তো থাকে, আমরা জানি। তো অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল যে 2টা আছে, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল,
ঠিক আছে? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল যে দুটো আছে, সেই অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল দুইটা দূরে দূরে করে আছে। এই দূরে দূরে পুরোপুরি ভাবে তৈরি হবে না, কারণ এর আগেরটায় 3 প্রকোষ্ঠ বেশি ছিল, 2টা অ্যাট্রিয়াম আর 1টা ভেন্ট্রিকল। এখানে 2টা অ্যাট্রিয়াম আর 2টা ভেন্ট্রিকল আছে, বাট সাইজগুলো সেম না, মানে পুরোপুরি ভাবে পূর্ণাঙ্গ হইতে পারে নাই, শুধুমাত্র কুমির ব্যতীত। শুধুমাত্র কুমির ব্যতীত, কুমিরের হৃৎপিণ্ডটা পূর্ণাঙ্গ। এবং এটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, নিচের কোন প্রাণীর হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট? অপশন দিছিল মাছ, সাপ, কুমির, ব্যাং। আনসার কি হবে? কার হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট? আনসার কি হবে বলো? সাপ, ব্যাং, মাছ, কুমির। কোনটা আনসার হবে? কুমির। আচ্ছা, মাথার করটি একটি অক্সিপিটাল কন্ডাইল দিয়ে মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। এই অক্সিপিটাল কন্ডাইল তোমরা বুঝবা না, এটা এখনই বুঝবা না। অক্সিপিটাল হাড় হচ্ছে আমাদের পেছনের যে হাড়টা, একদম মাথার পেছনে যে হাড়টা, এটাকে অক্সিপিটাল বলে, এটাকে বলে অক্সিপিটাল হাড়। ঠিক আছে, আমি তোমাদের এখান থেকে দেখাই। আমার এখানে একটা কঙ্কাল আছে ভাই, দেখো আমি ঘড়ি ধরে ধরে পড়াইতে পারি না, আমি জীবনে কোনোদিন ঘড়ি ধরে ধরে পড়াই নাই। ওটা অফলাইন হোক অনলাইন হোক, একসময় তো অফলাইনে পড়াইতাম, অফলাইনে কোনোদিন আমি ঘড়ি ধরে ধরে পড়াই নাই, এটা আমার সম্ভব না আমার পক্ষে। তা আমি তোমাদের যাদের নামাজ আছে, আমি তোমাদের আটকাবো না, তোমার নামাজ পড়ে আসো, সমস্যা নাই, নামাজ পড়ে আসো, নামাজের পরে তোমার রেকর্ড করে নিও, অপশন তো আছে তোমাদের, তো করতেই পারবা। আর এখন যারা যারা করতে চাও করে ফেলো, সমস্যা নেই। আমিও যাবো নামাজে 8:30টায়। রে বাবারে, অক্সিপিটাল কন্ডাইলটা কি দেখো, তোমাদের দেখাই। ভেন্ট্রিকল মানে নিলয়, ভেন্ট্রিকল মানে নিলয়। দেখো এই হচ্ছে হাড়, মাথার খুলি। তো এই হচ্ছে মাথার খুলি, একদম পিছনের যে হাড়টা দেখা যায় তো না, এই যে মাথার খুলি একদম পেছনের যে হাড়টা, এই যে পেছনের যে হাড়টা, এটাকে অক্সিপিটাল হাড় বলে। এটাকে কি বলে? অক্সিপিটাল হাড়। এই হাড়টার নাম অক্সিপিটাল। এই যে এটার নাম হচ্ছে টেম্পোরাল, এটার নাম হচ্ছে প্যারাইটাল, আর সামনের এটার নাম হচ্ছে ফ্রন্টাল। ঠিক আছে, সামনে এটার নাম ফ্রন্টাল, এটার নাম টেম্পোরাল, টেম্পেনিক পর্দা কানে থাকে, এটার নাম প্যারাইটাল, আর আর এটার নাম হচ্ছে অক্সিপিটাল। তো এই যে অক্সিপিটাল হাড়, এটার নাম হচ্ছে অক্সিপিটাল, এটার নাম হচ্ছে অক্সিপিটাল। তো অক্সিপিটাল হাড়ের এই যে দেখো এখান থেকে মেরুদণ্ড শুরু হয়েছে, দেখছো কত সুন্দর করে মেরুদণ্ড শুরু হয়ে গেছে, মেরুদণ্ড। আর মেরুদণ্ডের ভিতরেই থাকে হচ্ছে সুষুম্নাকাণ্ড। এই দেখো মেরুদণ্ডের ভিতরে একটু হলুদ রঙের দেখতে পাচ্ছ একটা অংশ, ভিতরে হলুদ একটা কিছু চলে গেছে দেখতে পাচ্ছ, ভিতর দিয়ে হলুদ চলে গেছে, ভিতর দিয়ে হলুদ চলে গেছে দেখতে পাচ্ছ, হলুদ হলুদ রঙে চলে গেছে ভিতর দিয়ে, একটু দেখা যাচ্ছে মনে হয়, তাই না? যে একটু চলে যাচ্ছে, যে হলুদ রঙে যেটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সুষুম্নাকাণ্ড। দেখছো মেরুদণ্ডের ভিতর দিয়ে কেমন সুষুম্নাকাণ্ড প্রবেশ করছে, দেখো মেরুদণ্ডের ভিতর দিয়ে দেখো হলুদ রঙের সুষুম্নাকাণ্ড চলে গেছে। এই সুষুম্নাকাণ্ডটা স্নায়ুতন্ত্র অংশ, এটা ব্রেন থেকে তৈরি হয়। ওকে, তো এই যে দেখো মেরুদণ্ডের সাথে কানেক্টেড, তো অক্সিপিটাল হাড়ের সাথে কানেক্টেড, এর অক্সিপিটাল কন্ডাইল দিয়ে কানেক্ট থাকে। অক্সিপিটাল কন্ডাইল, অক্সিপিটাল হাড়ের মধ্যে একটা কন্ডাইল নামের একটা অংশ থাকে। অক্সিপিটাল হাড়ের মধ্যে কন্ডাইল নামের একটা অংশ আছে, এটাকে অক্সিপিটাল কন্ডাইল বলে। কন্ডাইল মানে কি? একটা প্রবর্ধিত অংশ, একটা উঁচু অংশ। ঠিক আছে, একটা উঁচু অংশ, এটাকে অক্সিপিটাল কন্ডাইল বলে। অক্সিপিটাল কন্ডাইলের সাথে মেরুদণ্ড কানেক্টেড। আমাদেরও একই অবস্থা, আমাদের অক্সিপিটাল কন্ডাইল, আমাদেরও এরকম অক্সিপিটাল হাড়ের সাথে মেরুদণ্ডটা এখান থেকে শুরু হয়। ঠিক আছে, তোমাদের হাড়ের অধ্যায় যখন পড়বো এক একটা জিনিস ডিটেলস দেখাই দেবো তোমাদেরকে। ওকে ওকে, কুসুম সাহেব আপনি যান, আপনি এখন আসতে পারেন। ওকে, এটাই বলছে নিষেক অভ্যন্তরীণ, অর্থাৎ স্ত্রী নিষেক হয়। সরীসৃপের ডিম চামড়ার মতো চূর্ণ খোলসে আবৃত। এই যে এটা একটা কথা, এটা গতদিন বলছিলাম। সরীসৃপদের ডিমের বাইরে খোলস থাকে, এটা মনে রাখবা। সরীসৃপদের ডিমের বাইরে কি থাকে? খোলস থাকে। ঠিক আছে, পরিস্ফুট কোষ 4টি ভ্রূণীয় স্তর তৈরি হয়, এই কারণে কোনো লার্ভা দশা নেই, কোনো লার্ভা দশা নেই। 4টি ভ্রূণের স্তর তৈরি হয়, এই যে অ্যামনিয়ন, কোরিয়ন, কুসুমথলি, অ্যালান্টয়েস। এগুলো হচ্ছে ভ্রূণের ভ্রূণের স্তর বলা হয় এগুলাকে, ভ্রূণের স্তর। বাট এগুলো এখনই আমাদের দরকার নেই, এগুলো আমরা নবম অধ্যায়ে ডিটেলস পড়বো। ঠিক আছে, এগুলো আমরা নবম অধ্যায়ে ডিটেলস পড়বো, যে 4টি ভ্রূণীয় ঝিল্লি তৈরি হয়, কোনো লার্ভা দশা নেই, এইটুকু মনে রাখো। এটা আপাতত স্কিপ, এটা আমরা আপাতত স্কিপ করবো, এবং এখান থেকে প্রশ্ন আপাতত তোমাদের আসবে না, কারণ এগুলো নবম অধ্যায়ের পড়া, এটা স্কিপ করো তোমরা। ঠিক আছে, আসো পক্ষীকুল অ্যাভিস। এই পর্যন্ত পৃথিবীতে 10,500 প্রজাতির পাখি পাওয়া গেছে। পাখিতে আসো, এগুলো খুবই সহজ, এগুলো এখন আমরা নিয়ে পারবো। দেখো পাখি পালকে আবৃত, গ্রীবা প্রলম্বিত এবং এস আকৃতি। গ্রীবা মানে ঘাড়, ঘাড়টা এরকম এস এর মতো, এটা বলছে। গ্রীবা প্রলম্বিত এবং এস আকৃতির, উল্টা এস আকৃতির, উল্টা এস আকৃতির, এটা বলছে এখানে। তারপর দেখো
অগ্রপর দুটি ডানায় রূপান্তরিত হয়ে গেছে। দেখো নর্মাল তো চারটা পা থাকে, এ দেখো দুইটা পা, আর সামনের দুইটা পা ডানা হয়ে গেছে, সামনের দুইটা পা ডানায় পরিণত হয়ে গেছে। ঠিক আছে, নর্মালি চারটা পা, পেছনের পা দুটো আছে, সামনের দুইটা পা ডানায় পরিণত হয়ে গেছে। সামনের দুইটা পা কিসে পরিণত হয়ে গেছে? ডানায় পরিণত হয়ে গেছে। ওকে, চোয়াল দাঁতহীন চঞ্চুতে পরিণত হয়েছে, বায়ু গহ্বরপূর্ণ হালকা হাড়, মানে যে হাড়গুলা বায়ু গহ্বরপূর্ণ, হাড়গুলা বাতাস দ্বারা, হাড়গুলা ফাঁপা, যা কোনো উঠতে পারে, যা কোনো এটা কি করতে পারে? উঠতে পারে। বায়ুথলি যুক্ত আছে। শ্বসনতন্ত্রে শব্দ সৃষ্টিকারী সিরিংস থাকে, শ্বসনতন্ত্রে শব্দ সৃষ্টিকারী সিরিংস থাকে। আমাদের থেকে ল্যারিংস, ওদের থেকে সিরিংস। আমাদের থেকে ল্যারিংস, ওদের থেকে সিরিংস। আমাদের যে ষড়যন্ত্র, এটাকে আমরা বলি ল্যারিংস, ওদের আছে সিরিংস। আমাদের থেকে ল্যারিংস, ওদের থেকে সিরিংস। না পড়লো এর কারণে কিন্তু ক খ খ খ এমন সাউন্ড করতে পারতো, নাহলে পারতো না। ঠিক আছে, তারপরে হৃৎপিণ্ড পুরোপুরিভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এরাই এন্ডোথার্মিক বা সমষ্ট শ্রেণীত। পরিবেশের তাপমাত্রা সে দেহের তাপমাত্রা ওঠানামা করে না। প্রথম সমস্ত শ্রেণী পানি কোনটা? সমস্ত শ্রেণী মানে উষ্ণ রক্ত বা এন্ডোথার্মিক, একই জিনিস। প্রথম উষ্ণ রক্ত বিশিষ্ট পানি কোনটা? প্রথম উষ্ণ রক্ত বিশিষ্ট পানি হচ্ছে পাখি। পাখির রক্ত উষ্ণ রক্ত বা এন্ডোথার্মিক। এরা হচ্ছে এন্ডোথার্মিক, এরা অ্যাক্টোথার্মিক না। এর আগেরগুলো সব অ্যাক্টোথার্মিক। এর আগে যত প্রাণী আছে সব অ্যাক্টোথার্মিক। এই হচ্ছে প্রথম এন্ডোথার্মিক। এবং এটা যে কবুতরের বৈজ্ঞানিক নাম মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, মেডিকেল ভর্তি পরীক্ষা 2020 সালে কবুতরের বৈজ্ঞানিক নাম আসছিল। এখান থেকে আমরা দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম না পড়লে পাপ হবে। দোয়েল পাখির বৈজ্ঞানিক নামটা আমরা পড়বো, আর এই শকুনের বৈজ্ঞানিক নামটা পড়বো। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম পড়লে কিন্তু পাপ হবে, কিন্তু একদম বলে রাখলাম। চোখ, চঞ্চু কি? চঞ্চু মানে যে দেখো না পাখির যে ঠোঁট, চঞ্চু পাখির যে ঠোঁটটা চঞ্চুতে পরিণত হয়ে যায়। চঞ্চু মানে ঠোঁট। ঠিক আছে, চঞ্চু মানে যে ঠোঁট। এটা গেল। আসো স্তন্যপায়ী, শেষ পর্যায়ে। এখান থেকে কিছু দাগানোর নাই। স্তন্যপায়ী, স্তনপানকারী, স্তন্যপায়ী এরাও এন্ডোথার্মিক এবং দেহে লোম আছে। যত রকমের স্তন্যপায়ী আছে তবে লোম পাওয়া, তিমি ব্যতীত। স্তন গ্রন্থি আছে, বাচ্চাকে স্তনপান করায়। বহিকর্ণে পিনা আছে, চোয়ালে দাঁত আছে। বহিকর্ণে পিনা, এই যে এটাকে বলে পিনা। দেখো অন্য একটা পানি বের করো তো স্তন্যপায়ী ব্যতীত, যাদের এই কানের পিনা আছে। অন্য একটা প্রাণী বের করে আমাকে দেখাও যার কানে এরকম পিনা আছে স্তন্যপায়ী ব্যতীত। এপারটা নাই, ডাইরেক্ট কান শুরু হয়ে যায়। এবং বিভিন্ন রকমের দাঁত আছে, বিভিন্ন রকমের দাঁত। ঠিক আছে, অক্সিপিটাল কন্ডাইল দ্বারা যুক্ত, একই কথা। ডায়াফ্রাম থাকবে, মধ্যচ্ছদা। আমাদের বুক আর পেট কাল দাগো রাখে, যেটা এটা মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। একে বলে কি? মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট। দ্বিচক্রী রক্ত সংবহন। দ্বিচক্রী রক্ত সংবহন, হার্টের মধ্যে একবার রক্ত আসে, তারপরে ফুসফুসে যায়, তারপর আবার হার্টে আসে। এটা পরে পড়াবো, এটা চতুর্থ অধ্যায়ে পড়াবো, চ্যাপ্টার 4, চতুর্থ অধ্যায়ে পড়াবো এটা। নিষেক অভ্যন্তরীণ, শেষ। এখন স্তন্যপায়ীদের শ্রেণীবিন্যাস করতে পারে, তার একটা দাগায় ফেলো। এখন আমরা স্তন্যপায়ী শ্রেণীবিন্যাস বলবো। এই পার্টটা নতুন অ্যাড করছে তোমাদের বইয়ের মধ্যে। এখন যেটা পড়াবো স্তন্যপায়ী শ্রেণীবিন্যাস, এই পার্টটা নতুন অ্যাড করছে তোমাদের বইয়ের মধ্যে। স্তন্যপায়ী শ্রেণীবিন্যাস দাগাইছো? শেষ পর্যায়ে, আর বেশিক্ষণ লাগবে না। স্তন্যপায়ী শ্রেণীবিন্যাস। স্তন্যপায়ী প্রাণীরা আবার ম্যামালিয়াদের আবার তিনটা সাব ক্লাসে ভাগ করছে। ম্যামালিয়াদের আবার তিনটা সাব ক্লাসে ভাগ করছে। ম্যামালিয়া মানে কি? স্তন্যপায়ীদের আবার তিনটা সাব ক্লাসে ভাগ করছে। তিমি মাছ না, তিমি স্তন্যপায়ী। অনেকে তিমি মেরে কন্ডিকথিস ভাবো না। স্তন্যপায়ীদেরকে আবার, এই ম্যামালিয়াদেরকে আবার তিনটা সাব ক্লাসে ভাগ করছে। প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া এবং ইউথেরিয়াতে কিছু পাওয়া লাগবে না, আমি ব্যাপারটা বুঝাই এখানে আসলে হয়েছে কি, এখানে কাহিনীটা কি। প্রোটোথেরিয়া, স্তন্যপায়ীরা কি ডিম পারে বলো তো? স্তন্যপায়ী তো বাচ্চা প্রসব করে। স্তন্যপায়ী তো বাচ্চা, অক্সিপিটাল কন্ডাইল একটু আগে আমি বলছি, আর বলবো না। অক্সিপিটাল কন্ডাইল একটু আগে আমি কঙ্কালনে দেখাইছি, এখন আবার একই প্রশ্ন করতেছো। বলো স্তন্যপায়ীরা কি মানে বাচ্চা দেয় নাকি ডিম দেয়? কুইকলি বলো। তোমার তো কুইকলি বললে আমার কুইকলি শেষ হয়ে যাবে। স্তন্যপায়ীরা ডিম পায় না, স্তন্যপায়ীরা কি করে? স্তন্যপায়ীরা বাচ্চা দেয়।
কিছু কিছু স্তন্যপায়ী আছে ডিম পারে। 2018-19 সালে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল। 2018-19 সালে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় নিচের কোন স্তন্যপায়ীটি ডিম পারে? উত্তর ছিল প্লাটিপ্লাস। উত্তর ছিল কি? প্লাটিপাস। প্লাটিপ্লাস ডিম পারে, বাচ্চা দেয় না, ডিম পারে। এইটাই হচ্ছে তারা, যে থলথলে চামড়ার মতো আবরণযুক্ত ডিম প্রসব করে। ডিম থেকে অপরিণত নবজাতকের জন্ম হয়। ঠিক আছে? তলপেটে স্তনগ্রন্থি আবরণকারী চামড়া ভেদ করে দুধ উৎসাহিত হয়, তা লোম চুষে পান করে। অর্থাৎ স্তন থাকে না এভাবে, জাস্ট স্কিন থেকে ছোট একটু স্তনের গ্রন্থির মতো বের, ওইখান থেকে চুষে তারা পান করে। ঠিক আছে? দাঁত এবং বহিকর্ণ নাই। দেখছো অবস্থা? মানে সে স্তন্যপায়ী হইছে, বাট পুরোপুরি স্তন্যপায়ীর সব বৈশিষ্ট্য সে পায় নাই। সে ম্যামালিয়া, বাট ম্যামালিয়ার সব বৈশিষ্ট্য সে পায় নাই। ঠিক আছে? অস্ট্রেলিয়া এবং নিউ গিনিতে পাওয়া যায়। কে আছে এখানে? প্লাটিপ্লাস এবং একডিনা। দেখো এই দুটো প্রাণীকে তোমরা দেখছো, বৈজ্ঞানিক নাম লাগবে না, বৈজ্ঞানিক নাম লাগবে। দেখো তো এই দুটো প্রাণীকে তোমরা দেখছো কিনা? ন্যাশনাল জিওগ্রাফিতে দেখছো? ন্যাশনাল জিওগ্রাফিতে দেখছো? এরা ডিম দেয়, এরা ডিম দেয়, এরা ডিম দেয়। এদের কানের পিনা নাই, এদের সেভাবে করে স্তন গ্রন্থি নাই। কি একটা অবস্থা! বাট তারা কি? স্তন্যপায়ী। আবার তারা স্তন্যপায়ী। প্লাটিপ্লাস আর এটা হচ্ছে একডিনা। এটাও দেখছো তোমরা, এটাও দেখছো। গেল। তাহলে এর নাম হচ্ছে প্রোটোথেরিয়া। এবার আসবো মেটাথেরিয়া। মেটাথেরিয়া কারা? সরল ধরনের অমরা বিশিষ্ট, আংশিক পরিণত নবজাতকের জন্ম দেয়। তার মানে কি? অমরা আছে, তার মানে এরা বাচ্চা জন্মদান করতে পারবে। বাচ্চা জন্মদান করার ক্ষমতাটা অমরার উপর নির্ভর করে, বা ওই প্রাণীটার দেহে অমরা আছে কিনা, প্লাসেন্টা, মায়ের গর্ভে অমরা আছে কিনা, যেটাকে বাচ্চাকে ঢেকে রাখে। এটা একটা সরল প্রকৃতির অমরা আছে, তাই প্রায় ম্যাচিউর একটা বাচ্চা সে জন্ম দিতে পারে। ঠিক আছে? মার্সুপিয়াম নামক থলি থাকে, যাতে বাচ্চাকে সে রেখে দিতে পারে। স্ত্রীদের পেটের এরকম থলির মতো থাকে। বলতো কার কথা বলতেছি? যার পেটে থলি আছে, যেখানে তার বাচ্চাকে রেখে দেয়, বড় হওয়া পর্যন্ত বাচ্চাকে রাখে, লাফায় লাফায় চলে। কে 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 বলো, কে? এই থলিটাকে কি বলে? মার্সুপিয়াম থলি বলে। ক্যাঙ্গারু এবং কোয়ালা। স্তনগ্রন্থি থাকবে, দুটি জরায়ু এবং দুটি যোনি থাকবে। এটা একটু মাথায় রাখবে। দুটি জরায়ু এবং দুটি ভ্যাজাইনা থাকবে, দুইটা ইউটেরাস এবং দুইটা ভ্যাজাইনা থাকবে। এখানে এক্সাম্পল হচ্ছে ক্যাঙ্গারু এবং কোয়ালা। এই দুটো মনে রাখো, অপসামও মনে রাখতে পারো। ঠিক আছে? এরা হচ্ছে মেটাথেরিয়া। এবং লাস্টে ইউথেরিয়া যে আছে, সেটা আমরাই। ঠিক আছে? প্রকৃত ধরনের অমরা, সম্পূর্ণ বাচ্চা দিবে, তারপরে পূর্ণদেহ নবজাতকের জন্ম দিবে, স্তনগ্রন্থি সুগঠিত, স্কোরাল থলি থাকবে, শুক্রাশয় থাকবে, যোনি থাকবে, সবকিছু ঠিকঠাকই থাকবে। এখানে পাওয়ার মতো কিছু নাই, এটা আমরা। এখানে পাওয়ার মতো কিছু নাই। বাদুর কিন্তু এটার অন্তর্ভুক্ত। এখানে পাওয়ার মতো কিছু নাই, দাগায় ফেলো খালি। এটা আমাদের নর্মাল স্তন্যপায়ী, এই স্তন্যপায়ী একই। তাই দেখো, অমরার উপর ডিপেন্ড করতেছে বাচ্চা জন্ম দিতে পারবে কিনা। প্রোটোথেরিয়া যারা, প্লাটিপ্লাস বা এরা স্তন্যপায়ী, বাট এরা ডিম পারতেছে, কারণ তাদের অমরা নাই। মেটাথেরিয়াদের অমরা তৈরি হচ্ছে, যার কারণে তারা আংশিক বাচ্চা জন্ম দিতে পারতেছে। আর ইউথেরিয়া যারা পুরোপুরি অমরা আছে, জন্ম দিতে পারতেছে। ঠিক আছে? আচ্ছা, আমি যে তোমাদের বই দাগায় পড়ালাম, তোমরা কি এই জন্য রাগ করছো? তোমরা কি এই জন্য বিরক্ত হয়েছো? আমি জানি বই দাগানো পড়ানো সবাই পছন্দ করে না। বিরক্ত হয়েছো কি? জাস্ট আমি এইটাই একটু বই দাগায় পড়াইলাম। ঠিক আছে? এই পার্টটাই বই দাগায় পড়াইলাম, হাতে লিখে পড়াইলাম। আর হাতে লিখে পড়াইলে এই পার্টটা একটু সময় লাগতো। আর অনেস্টলি স্পিকিং, আমি একটু রাশে ছিলাম শেষ করার জন্য। কারণ যেহেতু চলে যাব, ভাবলাম যে এটা শেষ করে পরে যাই। ঠিক আছে? এই জন্য আমি একটু রাশে ছিলাম, অনেস্টলি স্পিকিং। বাট অন্য চ্যাপ্টারগুলো আমি আবার আস্তে ধীরেই পড়াবো, টেনশনের কিছু নাই। তো কোয়াড্রা নন কোয়াড্রার পার্থক্য, এটা আমাকে পড়ানোর দরকার আছে? দেখো তো, কোয়াড্রা নন কোয়াড্রার পার্থক্য আমার পড়ানোর দরকার আছে? তাহলে আমি আগাই। ওকে, তারপর দেখো মেরুদণ্ডী অমেরুদণ্ডী পার্থক্য দরকার আছে পড়ানোর। তারপর অস্থিময় তো অনস্থিময় মাছ, এগুলো পারবা না পড়তে? প্রত্যেকের মধ্যে কিন্তু স্টার মার্ক দেওয়া, এগুলো কিন্তু পার্থক্যে আসে। সৃজনশীলের 2 এবং সৃজনশীলের 3 আসে। ওকে ফাইন, তাহলে তোমরা পারবা আমি আশা করি। এইখানে দেখো, এই চারটার মধ্যে সবকিছু একদম সুন্দর করে একসাথে করে দিছে। এই চারটার মধ্যে কার কি বৈশিষ্ট্য সব একসাথে। মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। মাছের ত্বক ভেজা, উভচরের ত্বক ভেজা, সরীসৃপের ত্বক শুষ্ক, পাখির ত্বক শুষ্ক এবং পালকযুক্ত, স্তন্যপায়ীদের ত্বক শুষ্ক, গ্রন্থিময় এবং পালকযুক্ত। কারণ আমাদের ত্বকের মধ্যে ঘামগ্রন্থি থাকে। ঠিক আছে? আমাদের ত্বকে ঘামগ্রন্থি থাকে। মাছের চরণাঙ্গ পাখনা, উভচরের চরণাঙ্গ পা, সরীসৃপের চরণাঙ্গ পা, পাখিরও পা, স্তন্যপায়ীদেরও পা।
মাছের ক্ষেত্রে ফুলকা, বাকিগুলোর ক্ষেত্রে ফুসফুস। মাছের ক্ষেত্রে দ্বিপ্রকোষ্ঠ, উভচরের ক্ষেত্রে 3 প্রকোষ্ঠ, সরীসৃপের ক্ষেত্রে অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, বাকিগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। মাছ শীতল, উভচর শীতল, সরীসৃপ শীতল, পাখি আর আমরা উষ্ণ। প্রথম দুটা 10 জোড়া, পাগুলো 12 জোড়া কর্টেক্স নেই। অক্ষিপল্লব, অক্ষিপল্লব মানে চোখের পাতা আর কি, চোখের পাতা থাকে না, তিনটি দুইটি। অবসারণী, অবসারণী অনুপস্থিত, উপস্থিত, 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 অনুপস্থিত। অবসারণী কি জিনিস? অবসারণী কি জিনিস আমি নিজেও জানি না কি। এ পয়েন্ট কবে আসলো? অবসারণী মানে বুঝো? কে বুঝো? আমি নিজেই জানি না। নিষেক, বহিনিষেক, বহিনিষেক, অন্তর্নিষেক, 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 এটা সহজ। প্রসব, অনিষিক্ত ডিম, অনিষিক্ত ডিম, অনিষিক্ত ডিম, নিষিক্ত ডিম আর বাচ্চা, এগুলো বুঝলাম। অবসারণী মানে কি? তা অবসারণী মানে কি পায়ু টাইপের কিছু? এটা কে বুঝো অবসারণী মানে কি? আমি জানি না, কেউ জানলে বলো, আনলে নেক্সট ক্লাসে আমি বলবো না এটা অবসারণী মানে কি। এটা থাকুক, এটা থাকুক। অবসারণী কি আমি নিজেও জানি না। কেউ জানো না ওয়েব অ্যাপে হোয়াট ইজ অবসারণী? দাঁড়াও একটু এটা সার্চ করি, হোয়াট ইজ অবসারণী। এটা তো আমি আগে দেখিনি কখনো। পাইলাম না কিছু। তোমরা কেউ থাকলে আমার বলো অবসারণী আবার কি জিনিস। অবসারণী এটা ছিদ্রের নাম। কিসের ছিদ্র এটা? পায়ু ছিদ্র টাইপের কিছু? যখন মলাশয় দ্বারা মলমূত্র জননকোষ নিষেধ, এরকম টাইপের কিছু একটা হওয়ার কথা। এরকম টাইপের কিছু একটা হওয়ার কথা। মানে একটাই মলাশয় থাকবে, ওটা দিয়েই মল মূত্র জননকোষ সবই বের হবে ওইটা দিয়েই। এরকম টাইপের কিছু একটা, যাক এটা স্কিপ রাখি আপাতত, ঠিক আছে? ওকে, দেখো সকল মেরুদণ্ডী কোঅর্ডিনেট, কিন্তু সকল কোঅর্ডিনেট মেরুদণ্ডী না। এটা সৃজনশীলের প্রশ্ন। এটা কিসের প্রশ্ন? সৃজনশীলের প্রশ্ন। এবং এটা কিন্তু আমি তোমাদের অলরেডি আলোচনা করছি। দেখো তো এটা আমি আলোচনা করছি কিনা অলরেডি। গত ক্লাসে আমি এটা বলছি না? গত ক্লাসে বলছি না? সকল মেরুদণ্ডী কোঅর্ডিনেট মানে মেরুদণ্ডী হইতে গেলে অবশ্যই তাকে কোঅর্ডিনেট হইতে হবে, বাট কোঅর্ডিনেট হলে যে তার মেরুদণ্ড থাকবে এমন কিন্তু না, ঠিক আছে? যে সকল কোঅর্ডিনেটরা নটোকটটা মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয় তারাই হচ্ছে কোঅর্ডিনেট, এই মেরুদণ্ডী। আর সবাই কিন্তু মেরুদণ্ডী হবে না। তার মানে শুধুমাত্র ভার্টিব্রেটরা, শুধুমাত্র ভার্টিব্রেটরা মেরুদণ্ডী, বাকিরা মেরুদণ্ডী না, ঠিক আছে? এবং এদেরকে ক্রেনিয়াটা নামেও ডাকা হচ্ছে, ঠিক আছে? পারবো? তাহলে এখানে জাস্ট আলোচনা করছে, এখানে কিচ্ছু পাওয়া লাগবে না আমাদের, এখানে নতুন করে পাওয়ার কিছু নাই, ঠিক আছে? ওকে, ইউরোকোডা, ভার্টিব্রেটা এগুলো লিখছে, এটাই। কোঅর্ডিনেটের মধ্যে 3টা আছে, ইউরোকোডা, সেফালোকোডা, ভার্টিব্রেটা। শুধুমাত্র ভার্টিব্রেটাই মেরুদণ্ডী, বাকিগুলো মেরুদণ্ডী না। শেষ শেষ। এগুলো আমরা তো পারবোই, এগুলো তো একসাথে আছে, এগুলো দাগানো বইয়ের মধ্যে দেওয়াই আছে, এগুলো আমরা পারবো। এই যে উদাহরণগুলো পড়বা, উদাহরণগুলো পড়বা, উদাহরণগুলো পড়বা। শেষ, খতম, খতম। খতম। তোমাদেরকে শুভ্র ভাই আমি আমার ঢাকা স্টুডিও থেকে, মিরপুর স্টুডিও থেকে বিদায় জানাচ্ছি। তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে সোমবারে ডাউট সলভ ক্লাসে। তোমাদের সাথে সোমবার ডাউট সলভ ক্লাসে আবার দেখা হবে খুলনা স্টুডিও থেকে। এবং তোমাদের সাথে পরবর্তী ক্লাস হবে আমার বুধবার খুলনা স্টুডিও থেকে। এবং তোমাদের পরবর্তীতে মঙ্গলবার একটা পরীক্ষা আছে, এই পুরো চ্যাপ্টারের উপর মঙ্গলবার পরীক্ষা। আমি জানি তোমরা পারবা ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। সহজ প্রশ্ন করবো, কঠিন প্রশ্ন না, কঠিন প্রশ্ন করবো, অনেক কঠিন প্রশ্ন করবো, অনেক কঠিন প্রশ্ন করবো ইনশাল্লাহ। ভালো করে পরীক্ষা দিও। এবং তোমাদের অনুজীব চ্যাপ্টারের একটা পরীক্ষা আছে, সেটা কবে দেবে একটু জানাই দিও। সাইকেল 1-এর অনুজীব চ্যাপ্টারের একটা পরীক্ষা আছে। হাইটা কবে ধরবেন? হাইটা বুধবার থেকে ধরবো, হাইটা বুধবার থেকে, হাইটা বুধবার থেকে। বুধবারের আগে নতুন কোনো চ্যাপ্টার তোমাদেরকে পড়াচ্ছি না। এখন তোমাদের
ইয়ে কবে করবা? অনুজীব চ্যাপ্টারের একটা পরীক্ষা আছে সাইকেল ওটা কবে দিবা? কবে দিবা বলো? শুধু এমসিকিউ, হ্যাঁ শুধু এমসিকিউ। ঈদের পরে স্বাদ কত, জীবনে স্বাদ আল্লাদের অভাব নাই না? ঈদের পরে দিবে উনি পরীক্ষা। আমি সোমবার দিতে দিয়েছিলাম, সোমবার দিলে আবার এটা পড়তে পারবো না। কবে দিবা বলো? অনুজীব চ্যাপ্টারের পরীক্ষা কবে দিবা? ঈদের বন্ধ 21 তারিখ থেকে, 20 তারিখ ক্লাস নিয়ে বন্ধ। 20 তারিখ ক্লাস নিয়ে বন্ধ। ঈদে লম্বা বন্ধ দিব। ঈদে কয়দিন বন্ধ নিবা বলো? ঈদে কয়দিন বন্ধ চাও? না আমাদের টাইম হয়ে গেছে, 5 মিনিট আছে আর। ঈদে কয়দিন বন্ধ চাও বলো? কয়দিন? 10 দিন দিলে হবে? 10 দিন দিলে খুশি? 10 দিন? হ্যাঁ আর যাও 8-9 দিন দিব, 8-9 দিন দিব মিনিমাম, 8-9 দিন দিব। আল্লাহ হাফিজ।